আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সকলে ভালো আছো। আমি বাপ্পা স্যার। আমি এর আগে মানে অর্থাৎ 2 সপ্তাহ আগে তোমাদের 2022 সালে নিট পরীক্ষায় যে প্রশ্নপত্রটা হয়েছিল, যে কোশ্চেন গুলো তোমাদের এসেছিল নিট 2022-তে, তার একটা লাইভ সলিউশন আমি দেখিয়েছিলাম যে কিভাবে অঙ্কগুলোকে উইদিন 1 আওয়ার আমরা খুব শর্টকাট মেথডে করতে পারি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের নিট 2021 সালের যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। তোমরা যারা নিট পরীক্ষা দেবে তারা অবশ্যই মনে রাখবে যে নিট পরীক্ষার জন্য বায়োলজি যেমন জরুরি বা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেরকম ফিজিক্স কেমিস্ট্রিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো র্যাঙ্ক করার জন্য শুধু বায়োলজিতে ভালো স্কোর করলেই হবে না, তোমাকে সঙ্গে ফিজিক্স বা কেমিস্ট্রিতেও ভালো স্কোর করতে হবে। কারণ যারা নিট পরীক্ষা দেয় তারা প্রায় সকলেই বায়োলজি নিয়ে ভীষণভাবে চিন্তিত থাকে এবং তারা ভীষণভাবে বায়োলজিটাকে পড়েও প্র্যাকটিস করে, কিন্তু ততটা লেবার কিন্তু তারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনেক ক্ষেত্রেই দেয় না, বা অনেকের ক্ষেত্রেই ফিজিক্স বিশেষত কঠিন বলে মনে হয়। তবে আমার দীর্ঘ 25 বছরের শিক্ষকতা জীবনে মনে হয়েছে যে ফিজিক্স কিন্তু কঠিন নয়। ফিজিক্স হচ্ছে বোঝার একটি বিষয়। যে ছাত্র ফিজিক্সের বিভিন্ন টপিক গুলোকে, তার থিওরি গুলোকে যত ভালো করে বুঝতে পারবে, সে তত তাড়াতাড়ি এবং তত সহজে কনসেপ্ট বেসে অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তোমরা যদি চেষ্টা করো বা ভাবো যে আমি ফিজিক্সের অঙ্কের ফর্মুলাগুলোকে মুখস্থ করে ফেলবো এবং সেই মুখস্থ করা ফর্মুলাগুলো দিয়ে আমি অঙ্ক করব, তাহলে আমার মনে হয় ভাবনাটা একটু ভুল হচ্ছে। তোমাদের যেটা বুঝতে হবে, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কেমন কেমন প্রশ্ন আসে, কি কি ধরনের নিউমেরিক্যাল আমাদের আসবে, এবং সেই নিউমেরিক্যাল গুলো করার জন্য কোন থিওরিটা দরকার, সেই থিওরিটাকে মনে রাখতে হবে, তার ফান্ডামেন্টাল জায়গাটাকে বুঝে রাখতে হবে। তাহলে সেই ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ দ্যাট চ্যাপ্টার তোমার হেল্প করবে ওই প্রবলেম গুলোকে সলভ করার জন্য। তাহলে দেখো, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে নিট 2021-এর প্রশ্নপত্রটাকে আমরা সলভ করব। এবং সেখানে দেখো, তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে কনসেপ্ট বেসে বা কনসেপ্টকে ব্যবহার করে আমরা কিভাবে অঙ্কগুলোকে সলভ করতে পারি। তুমি যদি কনসেপ্ট অনুযায়ী অঙ্ক করো, তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই কম সময়ে করা যায় এবং সেখানে খুব বেশি জিনিস পড়তেও হয় না, মনেও রাখতে হয় না। শুধু যদি আমরা প্রতিটা চ্যাপ্টারের যে থিওরি গুলো আছে, সেই থিওরি গুলোকে ভালো করে একটু বুঝে রাখি, তাহলেই খুব সহজেই কিন্তু আমরা ফিজিক্সের অঙ্কগুলো সলভ করতে পারি। তাহলে চলো আমরা দেখি নিট 2021-এর প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করব। দেখো, তোমাদের নিট 2021-এ যে প্রশ্ন এসেছিল, তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা ছিল এখান থেকে শুরু হয়। দেখো, তোমাকে প্রথম প্রশ্ন বলেছিল এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তার ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড যার ইন্টেন্সিটি হচ্ছে ই, in the space between the plates. If the distance between the plate is d and the area of each plate is a, the energy stored in the capacitor is. তো দেখো, আমরা পড়েছিলাম ক্যাপাসিটার এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটির যদি তুমি ফর্মুলা দেখো, তাহলে আমরা দেখি যে এনার্জি ডেন্সিটি তার ফর্মুলা হচ্ছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ই হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, যেটা কোশ্চেনে বলা আছে। তোমাকে বের করতে বলেছে এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, তাহলে এটা তো এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি মানে কি? এনার্জি ইন পার ইউনিট ভলিউম। তোমাকে যদি টোটাল এনার্জি বার করতে হয়, তাহলে তোমাকে এনার্জি ডেন্সিটিকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্যাট ইজ হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি।
তাকে মাল্টিপ্লাই করো ভলিউম দিয়ে, ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু ডিস্টেন্স বিটুইন টু প্লেট, মানে এডি হচ্ছে ভলিউম ক্যাপাসিটরের ভেতরে, তাহলে হাফ এপসাইলন নট ই স্কোয়ার এডি, দ্যাট ইজ ইউর অ্যান্সার। সো অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আশা করি অঙ্কটা কিন্তু খুব বেশি সময় লাগলো না, জাস্ট আমাদের কনসেপ্টটা মাথায় রাখতে হবে, এনার্জি ডেন্সিটিটা কত, এবার এনার্জি ডেন্সিটিকে আমরা ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 2, the velocity of a small ball of mass m and density d when dropped in a container filled with glycerine becomes constant after some time. এই গ্লিসারিনের মধ্যে একটা বল যখন পড়ছে কিছু সময় বাদে তার ভেলোসিটি দেখো বলছে কনস্ট্যান্ট হয়ে গেছে। এই ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটির কথা বলা হচ্ছে, টার্মিনাল ভেলোসিটি। If the density of the glycerin is d by 2, the viscous force acting on the ball, দেখো আমরা জানি যে একটা বল যখন গ্লিসারিন বা কোনো ভিসকাস লিকুইডের মধ্যে ফল করে তখন তার উপর তিনটে ফোর্স থাকে। কি কি ফোর্স থাকে? একটা হচ্ছে ওয়েট অফ দ্য বল, দ্যাট ইজ এমজি, একটা থাকে বুয়ান্সি বি, আর একটা ভিসকাস ড্র্যাগিং ফোর্স। এই ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে যাওয়া মানে এই ভিসকাস ড্র্যাগিং ফোর্স আর বুয়ান্সি এদের যোগফলটা সমান হয় কার সাথে? এমজির সাথে। When a ball attains the terminal velocity, when it fall in a liquid, একটা লিকুইডের মধ্যে একটা বল যখন প্রান্তীয় বেগ অর্জন করে তখন ভি প্লাস এফ প্লাস বি, এফ প্লাস বি ইজ ইকাল টু হয় এমজি। তাহলে এখন আমাকে বার করতে হবে ভিসকাস ড্র্যাগিং ফোর্স, দ্যাট ইজ এফ। সো এফ ইজ ইকাল টু এমজি মাইনাস বি, এমজি আর বায়ান্সি মানে কি ভি into density of the liquid, density of the liquid d by 2 into g। এবার দেখো ভলিউম, ভলিউম অফ দ্য বল কত হবে? ভলিউম অফ দ্য বল, যে বলটা পড়ছে তার মাস দেখো m আর ডেন্সিটি কত d, তো ভলিউমের জায়গায় লেখো m বাই d into d by 2 into g, তাহলে d d ক্যান্সেল। সো ইউর অ্যান্সার ইজ mg by 2, mg by 2, that is option 4, mg by 2। তাহলে এখানে অঙ্কটার আসল কনসেপ্ট হচ্ছে এই যে বলছে না ভেলোসিটি বিকাম কনস্ট্যান্ট, এখান থেকে তোমায় বুঝতে হবে যে ওয়েট অফ দ্য বল আর বুয়ান্সি আর এইদিকে ভিসকাস ড্র্যাগিং ফোর্স, এই এফ আর বি এর যে সাম, সাম অফ দ্য ভিসকাস ড্র্যাগিং ফোর্স এন্ড বুয়ান্সি শুড ব্যালেন্স দ্য ওয়েট এমজি, দেন দ্য বল অ্যাটেন দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এফ প্লাস বি ইজ ইকাল টু এমজি, এফ প্লাস বি ইজ ইকাল টু এমজি। এবার দেখো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, কোশ্চেন নাম্বার 3। Effective resistance of a parallel connection that consists of 4 wires of equal length, equal area of cross section and same material। এখানে বলছে তোমার কাছে চারটে তার আছে, যে চারটে তারকে, চারটে পরিবাহীকে তুমি প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করছো, প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করছো চারটে তারকে যাদের লেন্থ, ক্রস সেকশন, মেটেরিয়াল সেম। তার মানে কিন্তু এখানে মনে রাখতে হবে এই যে চারখানা তার তাদের প্রত্যেকের রেজিস্ট্যান্স কিন্তু ইকুয়াল, তাদের প্রত্যেকের রেজিস্ট্যান্স ইকুয়াল। এবারে যে হোয়াট উইল বি দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স ইফ দে আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা ধরো আমাদের কাছে কতগুলো আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স আছে, সাপোজ উই হ্যাভ n নাম্বার অফ আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স। এবার নাও উই কানেক্ট দেম ইন সিরিজ অ্যান্ড again we connect them in parallel. When n number of identical resistance connect in series combination, equivalent resistance Rs, and when n number of identical resistance connect in parallel, let equivalent resistance Rp. Therefore, the relation between them Rs equal to n square Rp.
RS is equal to n square RP। এবার RS is equal to n square RP, RS is equal to n square RP। এই হচ্ছে আমাদের ফর্মুলা, যে n নাম্বার অফ আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স কে যখন আমরা একবার সিরিজে কানেক্ট করব, একবার আমরা সেটাকে প্যারালালে কানেক্ট করব, n নাম্বার অফ আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স, তখন আমাদের সিরিজ প্যারালালের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় তার ফর্মুলা হচ্ছে RS, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ কম্বিনেশন, RP ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন, দেন RS ইকুয়াল টু n স্কয়ার RP। এবার অঙ্কে এখানে দেখো তোমাকে বলেছে তোমার কাছে কটা রেজিস্ট্যান্স আছে, ইউ হ্যাভ 4 ওয়্যার 4, তাহলে n এর ভ্যালু 4, আর when they are connected in parallel the equivalent resistance হচ্ছে 0.25, তাহলে 4 স্কয়ার ইনটু 0.25, that is 16 into 0.25, so answer is 4 ohm, that is option 3 is the correct। next দেখো বলছে a convex lens A of focal length 20 সেমি, ধরো সাপোজ এটা একটা কনভেক্স লেন্স, এটা A লেন্স, এর ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, and a concave lens B of focal length 5 cm, concave length এর focal length 5 cm, suppose this is the concave lens, এর focal length B কত, এটা 5 সেন্টিমিটার, তাহলে এটার focal length হচ্ছে 20 সেমি, এর focal length 20 সেমি, জাস্ট এখানে লিখে রাখি আমরা একটু, আর এটার focal length 5 সেন্টিমিটার। এবার এই দুটো লেন্সের মধ্যে সেপারেশন তোমাকে বলছে D, if a parallel beam of light falling on A leaves B as a parallel beam, বলছে এই A লেন্সের উপর কতগুলো এরকম প্যারালাল লাইট রে ফল করলো, এটা ধরো প্রিন্সিপাল অ্যাক্সিস, তাহলে দেখো A লেন্সে যদি প্যারালাল লাইট ফল করে তাহলে নিয়ম অনুযায়ী এই প্যারালাল রে গুলো মিট করবে কোথায়, at the focus of this convex lens, এর ফোকাল লেন্থ কত 20 সেমি, সে এরা মিট করছে এইখানে গিয়ে, এইখানে গিয়ে এরা মিট করলো, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে কত, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। যে আমরা জানি কনভেক্স লেন্সের উপরে যখন প্যারালাল রে ফল করে আফটার রিফ্রাকশন দে উইল মিট অ্যাট ফোকাস, তো এটা হচ্ছে ফোকাস কার, কনকেভ লেন্সের, এখানে মিট করার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি বলছে যে লাইটটা যখন এই কনকেভ লেন্স থেকে বেরোচ্ছে তখন তার আবার প্যারালাল হয়ে গেছে, তাহলে কনকেভ লেন্স থেকে লাইটটা যদি বেরোনোর সময় প্যারালাল হয়ে যায় তার মানে এইটা হচ্ছে কমন ফোকাস, এই ফোকাসটা কনকেভ লেন্সেরও ফোকাস, এই ফোকাসটা আমার কনভেক্স লেন্সেরও ফোকাস, কারণ আমরা জানি যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে যদি ইনসিডেন্ট রে গুলো টুয়ার্ডস দ্য ফোকাস ইনসিডেন্ট হয় তাহলে আফটার রিফ্লেকশন ইমার্জেন্ট রে প্যারালাল হয়, তাহলে কনভেক্স লেন্স থেকে যে রে গুলো ইমার্জ করছে, যে রে গুলো বেরোচ্ছে তারা যদি প্যারালালি বেরিয়ে আসে তাহলে অবশ্যই এই পয়েন্টটা এই কনকেভ লেন্সেরও ফোকাস হবে, আর কনকেভ লেন্সের ফোকাল লেন্থ কত 5 সেমি, তার মানে কনকেভ লেন্স থেকে এই ফোকাস পয়েন্টের ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে টোটালটা 20 সেমি, আবার এইখান থেকে এইটুকু হচ্ছে 5 সেমি, তার মানে অ্যাকচুয়ালি ডি এর ভ্যালু কত হবে, তাহলে ডি এর ভ্যালু হবে 20 মাইনাস 5, দ্যাট ইজ 15 সেন্টিমিটার, ডি হবে 15 সেন্টিমিটার। দেখো শুধু কনসেপ্টকে বেস করে কিন্তু আমরা মেনলি এখানে প্রবলেম গুলো সলভ করছি, আমরা জানি এই কনসেপ্টে একটা লেন্সের মধ্যে প্যারালাল রে পড়লে তারা ফোকাসে মিট করে, বা টুয়ার্ডস দ্য ফোকাস যদি ইনসিডেন্ট রে থাকে তাহলে আফটার রিফ্রাকশন ইমার্জেন্ট রে মাস্ট বি প্যারালাল উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এই কনসেপ্টকে বেস করে আমরা অঙ্কটা করলাম। নেক্সট এবার চলে আসছি আমরা, দেখো কোশ্চেন নাম্বার 5, সরি কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি বলছে, বলছে ফোর্স এফ
acceleration a and time t are chosen as the fundamental physical quantity. Force, acceleration, time, they are fundamental quantity. You have to calculate the dimension of energy. তুমি জানো এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডান, সো ওয়ার্ক ডান ইকুয়াল টু উই নো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে দেখো আমাকে বলছে ফোর্স ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফোর্স থাক, ইট ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এবার ডিসপ্লেসমেন্টকে রিপ্লেস করতে হবে অ্যাক্সেলারেশন আর টাইম দিয়ে, অ্যাক্সেলারেশন আর টাইম। তো ডিসপ্লেসমেন্টের জায়গায় যদি আমরা অ্যাক্সেলারেশন টাইম রাখি তাহলে দেখো অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কত হয়, এল টি টু দি পাওয়ার -2 আর টি স্কোয়ার টাইমের স্কোয়ার, এই দুটো যদি মাল্টিপ্লাই করো দেখো এ টি স্কোয়ার, এটা হবে এল, এ টি স্কোয়ারের ডাইমেনশন হবে এল, দ্যাট ইজ দ্য ডাইমেনশন অফ এস, দ্যাট মিনস ডিসপ্লেসমেন্ট। তাহলে এস এর ডাইমেনশন এল, এ টি স্কোয়ার এর ডাইমেনশনাল ফর্মুলা এল, সো উই রিপ্লেস এস বাই এ টি স্কোয়ার। So dimensional formula of W become F A T square. F A T square, F A T square option 1 is the correct. বুঝা গেল? তাহলে ফোর্স ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, অ্যাক্সেলারেশন আর টাইম। আমরা জাস্ট কি করলাম, ডিসপ্লেসমেন্টটাকে রিপ্লেস করলাম অ্যাক্সেলারেশন আর টাইম দিয়ে। অ্যাক্সেলারেশন আর টাইমের স্কোয়ারকে মাল্টিপ্লাই করলে আমরা এল পাই, ডাইমেনশনাল ফর্মুলা। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশনাল ফর্মুলা এল, তো আমরা ডিসপ্লেসমেন্টকে রিপ্লেস করছি এটি স্কোয়ার। নেক্সট দেখো আমাদের ম্যাচিং করতে হবে, বলছে গিভস column 1 gives certain physical terms associated with the flow of current through a metallic conductor. একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় সেই সংক্রান্ত কতগুলো রাশি কলম এতে আছে, আর কলম 2 তে কি আছে, কলম 2 gives some mathematical relation involving electrical quantity। তোমাকে ম্যাচিং করতে হবে। তো দেখো ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি তার ফর্মুলা আমরা জানি, ড্রিফট ভেলোসিটি হচ্ছে E ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টাউ, এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির ফর্মুলা। তাহলে এ এর সাথে কি আসছে, আর। এবার দেখো তোমার অপশন এ তে এ এর সাথে আর কোথায় আছে, এ এর সাথে আর 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, আবার 4 নম্বরেও আছে। ঠিক আছে, তাহলে 1 2 4 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি হচ্ছে আমরা যদি কারেন্ট ডেনসিটির ফর্মুলা ভাবি, দেখো কারেন্ট ডেনসিটি জে ইকুয়াল টু আমরা পড়েছি সিগমা ই, সিগমা মানে হচ্ছে 1 বাই রো, রো হচ্ছে রেজিস্টিভিটি, সিগমাকে বলে কন্ডাক্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি রো ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই বাই জে, ই বাই জে। তার মানে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি এটা হয়ে গেল এস। তাহলে বি এর সাথে এস, এ এর সাথে আর, এ আর বি এস, ভালো কথা। রিল্যাক্সেশন পিরিয়ড, রিল্যাক্সেশন পিরিয়ড, রিল্যাক্সেশন পিরিয়ড হচ্ছে কোনটা, দেখ আমাদের, আচ্ছা আরেকটা কাজ করি আমরা, কারেন্ট ডেনসিটি এইটাকে করলাম। দেখো কারেন্ট ডেনসিটি এটা ইজি, কারেন্ট ডেনসিটি হচ্ছে যে, আমরা জানি কারেন্ট ডেনসিটির ফর্মুলা এটা হয় এন ই, কারেন্টের ফর্মুলা হয় এন ই এ ভি সাফিক্স ডি, ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, কারেন্ট ডেনসিটি মানে আই বাই এ, দ্যাট ইজ এন ই ভিডি। তাহলে এই যে এন ই ভিডি এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি আই বাই এ, সো কারেন্ট ডেনসিটি এটা হয়ে গেল। তাহলে ডি হয়ে গেল কিউ, তার মানে বুঝতেই পারা যাচ্ছে সি এর সাথে কি আসবে, সি এর সাথে আসবে পি। তার মানে কি দাঁড়ালো, এ এর সাথে আর, বি এর সাথে এস, সি এর সাথে পি। তাহলে দেখো এ এর সাথে আর, বি এর সাথে এস, সি এর সাথে পি, আর ডি এর সাথে কিউ। তাহলে আমার অপশন 4 হচ্ছে কারেক্ট। জাস্ট আমাদের ওহমস লয়ে যে ফর্মুলা গুলো পড়েছি সেই ফর্মুলা গুলোকে আমাদের ইউজ করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। নেক্সট চলে আসুন কোশ্চেন নাম্বার 7। which is the equivalent capacitance of the combination shown in the figure। এখানকার equivalent capacitance বের করতে হবে। তো আমরা equivalent capacitance এখানে ক্যালকুলেট করার জন্য কমন পোটেনশিয়াল থিওরি অ্যাপ্লাই করব।
কমন পোটেনশিয়াল থিওরিতে কি বলা হয় যে একটা ক্যাপাসিটরের দুটো টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্ট হবে, আর একই টার্মিনালে বা একই পয়েন্টে যদি অনেকগুলো ক্যাপাসিটরের প্লেট কানেক্টেড হয় তাহলে সবার পোটেনশিয়াল সেম হয়। at a same point all plates of a capacitor connected at a same point have same potential। যে একটা বিন্দুতে কোনো বর্তনীতে বিভিন্ন ক্যাপাসিটরের প্লেট গুলো যদি যুক্ত হয় তাহলে সেই প্রত্যেকটা প্লেটের পোটেনশিয়াল সেম থাকে। তাহলে দেখো কমন পোটেনশিয়াল থিওরিতে যদি আমরা আসি তাহলে দেখো আমরা ধরলাম এই পয়েন্টের পোটেনশিয়ালটা V1, তাহলে এই প্লেটের পোটেনশিয়ালও V1, আমি এই পয়েন্টের পোটেনশিয়ালটা ধরছি এই প্লেটটা V2। এই প্লেটটা যদি V2 হয় তাহলে এই পয়েন্টেও V2 হবে, এই প্লেটেও V2 হবে, আবার এখানেও দেখো V2 হবে, এটাও V2, এখানেও আমি পাচ্ছি তাহলে V2, এই প্লেটেও V2, এই প্লেটে তার মানে কত হলো V2, আর এই প্লেটটা দেখো এর সাথে কানেক্টেড তাহলে এখানেও হবে V1। তাহলে এই সি ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল হচ্ছে V1 V2, এর অ্যাক্রসে পোটেনশিয়াল V1 V2, কিন্তু এই সি এর ক্ষেত্রে এইটা এখানে দেখো দুটো প্লেটই সেম পোটেনশিয়াল V2 V2। তার মানে এই যে সি ক্যাপাসিটরটা এর মধ্যে দিয়ে কোনো চার্জ পাস করবে না বা এই কোনো চার্জ স্টোর করতে পারবে না, কারণ এর কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই। তার মানে এই যে ক্যাপাসিটরটা আছে এটা অ্যাকচুয়ালি আমাকে বাদ দিতে হবে, এটাকে এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড করলে আমার সার্কিটটা জাস্ট এই হবে, এই হবে আমাদের অ্যাকচুয়াল সার্কিট, এই সি এই সি। তাহলে দুটো সি প্যারালালে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে 2C, C plus C 2C, so 1 is the answer। জাস্ট কনসেপ্ট যে একটা ক্যাপাসিটরের কমন পোটেনশিয়াল থিওরি যেই আমরা ফেললাম দেখো, তাহলে এই ক্যাপাসিটরের দুটো প্লেটের পোটেনশিয়াল সেম হয়ে গেল। দুটো প্লেটের পোটেনশিয়াল সেম হলে সেইটার মধ্যে কোনো চার্জ স্টোর হয় না, ফলে এই ক্যাপাসিটরটাকে এলিমিনেট করে দাও, তাহলে বাকি দুটো ক্যাপাসিটর পুরো রইলো, দে আর ইন প্যারালাল কম্বিনেশন, সো দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স 2C। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 8, আমাদের এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এর কোশ্চেন। নিউটনস ল অফ কুলিং, কোশ্চেন নাম্বার 8 নিউটনস ল অফ কুলিং এর কোশ্চেন। তো এখানে দেখো দেখো তাহলে এবার 8 নম্বরের যে কোশ্চেনটা বলেছে এটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং এর কোশ্চেন। বলছে a cup of coffee cools from 90 to 80 degrees Celsius in T minute when the room temperature is 20 degrees Celsius। The time taken by a similar cup of coffee to cool from 80 to 60 at room temperature same at 20। তাহলে এবার দেখো টাইম অফ কুলিং এর ফর্মুলা হচ্ছে T is equal to 1 by K log base E theta 1 minus theta naught by theta 2 minus theta naught। তাহলে এখানে দেখো আমার ভ্যালু গুলো যদি আমরা বসিয়ে দিই, থিটা 1 হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 20, থিটা নট মানে টেম্পারেচার অফ দ্য রুম, এটা 80 মাইনাস 20। সো আমরা কি পেলাম, টি ইজ ইকাল টু 1 বাই কে লগ 7 বাই 6, 7/6। নেক্সট বলছে তোমাকে টাইম বের করতে হবে কুলিং এর 80 ডিগ্রি থেকে 60। তার মানে এবার থিটা 1টা হয়ে যাবে 80, থিটা 2 হয়ে যাবে 60। আমি টাইমটাকে টি ড্যাশ ধরলাম, তাহলে হবে 1 বাই কে লগ বেস ই 80 মাইনাস 20 by 60 minus 20, so 1 by k log
6/4। তাহলে এবার দেখো আমার এখানে যদি আমরা ডিভাইড করি t/t' কত আসছে, log 7/6 divided by log base e 6/4। তাহলে এখানে ক্যালকুলেট করলে আসছে t' ইকুয়াল টু 2.60। তুমি যদি এটাকে ক্যালকুলেট করো t' ইকুয়াল টু আসবে 2.60। তাই 2.6 মানে আমরা লিখতে পারি 26/10। 26/10 মিন 13/5। 13/5 into t, 13/5, that is option 1। তাহলে t' চলে আসলো 2.60, so 13/5, option 1 is the correct answer। Next question number 9। Question number 9 এ কি বলছে তোমায়, find the value of the angle of emergence from the prism refractive index of the glass √3। বলছে এই যে লাইটটা পড়ছে এটা দেখো কিভাবে পড়ছে, পারপেন্ডিকুলারলি। তাহলে লাইটটা কি হবে, স্ট্রেট ঢুকে যাবে ভেতরে উইদাউট এনি ডেভিয়েশন। এবার এখানে যদি আমরা পয়েন্ট অফ ইনসিডেন্সের উপর একটা নর্মাল ড্র করি, তাহলে তুমি বুঝতেই পারছো যে এটা 60, এটা 90°, সো মানে এটা 30। এই অ্যাঙ্গেলটা যদি 30° হয়, ভালো করে খেয়াল করো, এটা তো 90°, তাহলে এই পার্টটা হবে 60°, সো দিস অ্যাঙ্গেল ইজ 30। দ্যাট মিনস আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অন দিস সারফেস হয়ে গেল কত, 30°। এবার লাইটটা এখান থেকে ইমার্জ করবে, ইমার্জ করলে এটা ডেন্সার থেকে রেয়ারে আসবে, তার মানে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। the angle of refraction say r, angle of the refraction r, তোমাকে rটা বার করতে হবে। find the value of the angle of emergence, এই r বার করবে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো তাহলে দেখো এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি মিউ ধরো, তাহলে জেনারেল স্নেলস ল, মিউ sin 30° is equal to sin r। মিউর ভ্যালু √3, sin 30 ভ্যালু হাফ, so sin r, so r is equal to 60°। Sin inverse √3/2, that means 60°। Question number 10 বলছে an electromagnetic wave of wavelength lambda is incident on a photosensitive surface of negligible work function. If m mass is of photoelectron emitted from the surface has de Broglie wavelength lambda d, then তো আমাকে ল্যামডা ডি, de Broglie wavelength দেখো আমরা ফর্মুলা জানি যে ল্যামডা ডি, de Broglie wavelength is equal to h/p। de Broglie wavelength ল্যামডা হচ্ছে h/p। এবার এখানে কাজ করতে পারি, দেখো আমরা এই পিটাকে লিখতে পারি √2 মাস অফ ইলেকট্রন ইন্টু কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি দেখো আমরা জানি যে ফটোইলেকট্রিক এফেক্টে এমিটেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি hc/λ মাইনাস ফাই। ফাইটা কি, ওয়ার্ক ফাংশন। কিন্তু আমাকে এখানে কোশ্চেনে বলেছে নেগলিজিবল ওয়ার্ক ফাংশন, তার মানে ফাইকে আমরা নেগলেক্ট করবো, তাহলে আমার কাইনেটিক এনার্জি দেখো চলে আসছে hc/λ। hc/λ, তাহলে আমরা এখানে h/√2m, এটা হয়ে গেল hc/λ। hc/λ, তাহলে এটাকে এবার ক্যালকুলেট করি, তাহলে বোথ সাইডে স্কোয়ার করে দাও, ল্যামডা স্কোয়ার ডি, মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ স্কোয়ার করলাম, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে তাহলে দেখো h²/2m hc, ল্যামডাটা উপরে চলে গেল। তাহলে দেখো এখানে তোমার একটা এইচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তোমাকে ল্যামডা বের করতে হবে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আসছে
mc by h, 2mc by h into lambda d square, 2mc by h lambda d square, মানে option 2 is the correct answer. Next, question number 11. 11 কি বলছে? 11 বলছে দেখো, two charged spherical conductor, two charged spherical conductor radius r1 and r2 are connected by wire. দুটো স্ফেরিক্যাল কন্ডাক্টরকে যখন একটা ওয়্যারের থ্রুতে তুমি কানেক্ট করবে তখন সেখানে শেয়ারিং অফ চার্জ হবে। দেন দ্য রেশিও অফ দ্য সারফেস ডেন্সিটি অফ দ্য স্ফিয়ার সিগমা 1 and সিগমা 2। তো দেখো এখানে প্রথম যেটা আগে বুঝতে হবে যে যখনই দুটো স্ফিয়ার আমার কাছে থাকবে যাদের রেডিয়াস r1 r2, তাদের ক্যাপাসিটেন্স হচ্ছে r1 r2, আর আমরা জানি ক্যাপাসিটেন্স হচ্ছে রেডিয়াসের সাথে সমান হয়। দুটো স্ফিয়ারের রেডিয়াস r1 r2 মানে ক্যাপাসিটেন্সও r1 r2, আর যেহেতু তারা কানেক্ট হয়ে আছে, যেহেতু তারা কানেক্টেড মানে ওদের তাহলে পোটেনশিয়ালও সেম। তাহলে আমরা প্রথম স্ফিয়ারটাতে যদি চার্জ q1 ধরি তাহলে লিখতে পারি q1 ইজ ইকাল টু r1v, আর q2টাকে আমরা লিখতে পারি r2v। অ্যাকচুয়ালি q ইকুয়াল টু cv, c মানে এখানে রেডিয়াস, আর v দুজনেরই সেম, কমন পোটেনশিয়াল। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি q1 বাই q2 ইজ ইকাল টু r1 বাই r2। এবার আমাকে বের করতে হবে ডেন্সিটি, সারফেস ডেন্সিটি। চার্জ মানে সারফেস ডেন্সিটি ইন্টু এরিয়া, চার্জ মানে হচ্ছে সারফেস ডেন্সিটি ইন্টু এরিয়া। তাহলে q1টাকে আমরা লিখতে পারি সিগমা 1 ইন্টু 4 পাই r1 স্কোয়ার, q2কে আমরা লিখতে পারি সিগমা 2 4 পাই r2 স্কোয়ার। সারফেস ডেন্সিটি ইন্টু এরিয়া, এখানে r1 বাই r2, তাহলে 4 পাই ক্যান্সেল, তাহলে এখানে চলে আসছে দেখো সিগমা 1, এখানে দেখো একটা r1 ক্যান্সেল হলো, তাহলে এখানে থাকছে সিগমা 1, আচ্ছা 1 মিনিট এখানটা একটু ক্যালকুলেশনটা দেখে নেবে। সরি সরি সরি, সিগমা q1 মানে কি সারফেস ডেন্সিটি ইন্টু 4 পাই r, তো সিগমা 1 r1 স্কোয়ার বাই সিগমা 2 r2 স্কোয়ার ইজ ইকাল টু r1 বাই r2। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো সিগমা 1 বাই সিগমা 2, এখানে r2 স্কোয়ার দিয়ে এখানে r2 কেটে গেল, তাহলে এটা হবে হচ্ছে r2 বাই r1। ঠিক আছে, দেখো এখানে r1 এর সাথে একটা r1 কাটবে, এখানে r2 এর সাথে একটা r2 কাটবে, সিগমা 1 বাই সিগমা 2 হবে r2 বাই r1, মানে অপশন 1 এরটা কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, 12 কি বলছে দেখো, an inductor of inductance L, capacitor of capacitance C, and a resistor of resistance R are connected in series to an AC source of potential difference V. Voltage is shown in the figure. Potential difference across L, C, R. দেখো L এর across এ voltage 40 ভোল্ট, ক্যাপাসিটারে 10 ভোল্ট, আর রেজিস্ট্যান্সে 40 ভোল্ট। তোমাকে বলছে কারেন্টটা হচ্ছে 10√2, the impedance of the circuit। আমাদের ইম্পিডেন্স অফ দ্য সার্কিট বের করতে হবে। তাহলে আগে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের পুরো সার্কিটটাতে ভোল্টেজের আরএমএস ভ্যালুটা বের করতে হবে। ভোল্টেজের আরএমএস ভ্যালু, দেখো ই আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ ই ধরলে এটা লেখার ফর্মুলা হচ্ছে √ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি স্কোয়ার। এখানে দেখো ভিআর হচ্ছে 40 ভোল্ট, তাহলে 40 স্কোয়ার
আর এটা হচ্ছে 40 মাইনাস 10 স্কোয়ার, করলে তোমার চলে আসছে 50। এটা হচ্ছে ভোল্টেজের আরএমএস ভ্যালু অ্যাক্রস দ্য এলসিআর সার্কিট। আর কারেন্টের আরএমএস ভ্যালু কোনটা? কারেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে I0/√2। এখানে দেখো কারেন্টের যেটা দিচ্ছে সেটা হচ্ছে 10√2। তাহলে 10√2 কে √2 দিয়ে ডিভাইড করলে কারেন্টের আরএমএস ভ্যালু আসছে 10 অ্যাম্পিয়ার। তাহলে ইম্পিডেন্স মানে হচ্ছে ইএমএফ বাই কারেন্ট। এই যে ভোল্টেজ আমরা বের করেছি আরএমএস ভ্যালু, তাকে কারেন্টের আরএমএস ভ্যালু দিয়ে ডিভাইড করলে আমরা ইম্পিডেন্স পাবো। ইম্পিডেন্সকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, E/I, দ্যাট ইজ 50/10। 50/10 মানে 5 অ্যাম্পিয়ার। 50/10 হবে 5 অ্যাম্পিয়ার। তাহলে প্রথমে আমরা কি করলাম, আমাদের যে এলসিআর সার্কিটটা আছে সেই এলসিআর সার্কিটে আমরা আগে ভোল্টেজটা বার করে নেব, যে আমার আরএমএস ভোল্টেজটা কত আছে পুরো এন্টায়ার সার্কিটে। তার ফর্মুলা √VR² প্লাস VL মাইনাস VC হোল স্কোয়ার। এবার আমি কারেন্টের আরএমএস ভ্যালু বার করবো। এবার ভোল্টেজের আরএমএস ভ্যালুকে কারেন্টের আরএমএস ভ্যালু দিয়ে ডিভাইড করলে তোমার বেরিয়ে যাবে জেড, মানে ইম্পিডেন্স। নেক্সট 13। দেখো 13 বলছে a dipole is placed in an electric field as shown in the figure, in which direction will it move? তাহলে এই যে ডাইপোলটা আছে দেখো, একদিকে প্লাস একদিকে মাইনাস, তাহলে ডাইপোল মোমেন্টটা কোন দিকে আছে? ডাইপোল মোমেন্ট আছে মাইনাস থেকে প্লাসের দিকে। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট পি, দ্যাট ইজ ইন্টেন্সিটির অপোজিটে। এবার একটা ডাইপোল যখন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, তখন সবসময় ডাইপোলটা থাকবে কি চাইবে, যে আমি স্টেবল থাকবো। যে কোনো ডাইপোল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে সে চাইবে সবসময় কি থাকতে, যে আমি স্টেবল থাকবো। এবার স্টেবল যখন ও থাকবে, তার মানে ও কোন দিকে যেতে চাইবে, যে এবার প্রশ্ন হচ্ছে এই ডাইপোলটা কোন দিকে যাবে, বাঁ দিকে না ডান দিকে? লক্ষ্য করো আমাদের লাইনস অফ ফোর্স যেগুলো এখানে দেখানো আছে ডটেড লাইন দিয়ে, আমরা যত বাঁ দিকে যাব আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা বাড়বে, আর যত আমরা ডান দিকে যাচ্ছি আমাদের ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড তত কমবে, তাই তো? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তত কমবে ডান দিকে, আর ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বাড়বে কোন দিকে, বাঁ দিকে। তাহলে আমাদের একটা ডাইপোলকে যখন আমরা কোনো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, ডাইপোলটা চাইবে সবসময় কিসে থাকতে, ডাইপোল চাইবে যে তার পোটেনশিয়াল এনার্জি যাতে মিনিমাম হয়। এবার পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে P.E। পোটেনশিয়াল এনার্জি আমরা লিখি -P.E। তাহলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা যত কম হবে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড যত কম হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জিও তত তার মানে কমে যাবে। তাহলে এখানে দেখো আমরা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা তত কম কোন দিকে, ডান দিকে। ডান দিকে দেখো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কমে যাচ্ছে, আর বাঁ দিকে গেলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কারণ বাঁদিকে দেখো একটা ইউনিট এরিয়ার মধ্যে যতগুলো লাইন্স অফ ফোর্স পাবো, ডান দিকে কিন্তু সেম ইউনিট এরিয়াতে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স এর সংখ্যা কম। তাহলে টুয়ার্ডস দ্য রাইট ফ্লাক্স ডেন্সিটি কমবে, টুয়ার্ডস দ্য লেফট ফ্লাক্স ডেন্সিটি বাড়বে। ফ্লাক্স ডেন্সিটি কমলে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কমে যায়, তার মানে ডান দিকে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিক্রিজ করছে, তার মানে পোটেনশিয়াল এনার্জিও তাহলে কি হবে, কমে যাবে। তার মানে আমাদের টুয়ার্ডস দ্য, এই অপশনটা কারেক্ট হবে, টুয়ার্ডস দ্য রাইট as it is potential energy will decreases। তাহলে অপশন 1। কারণ ডান দিকে গেলে বলছে পোটেনশিয়াল এনার্জি কমবে, তাই হচ্ছে কারণ ডান দিকে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা কম আছে, ডান দিকে পোটেনশিয়াল এনার্জি কমবে। আর একটা ডাইপোল স্টেবল ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যখন তার পোটেনশিয়াল এনার্জি হবে সবচেয়ে কম। নেক্সট কোশ্চেন নাম্বার 14। 14 কি বলছে,
যে consider the following statement A and B and identify the correct. এতে বলছে Zener diode is connected in reverse bias when used in a voltage regulator. A true, A true বা A is correct, তাহলে A is correct দেখো। আর B বলছে the potential barrier of PN junction lies between 0.1 volt, এইটা ভুল। পোটেনশিয়াল ব্যারিয়ার ইলেকট্রন ভোল্টে হয়, নট ভোল্টে, এখানে ভোল্ট দেওয়া আছে, তাহলে বিটা ইনকারেক্ট কিন্তু এটা কারেক্ট, তাহলে এ ইজ কারেক্ট বাট বি ইজ ইনকারেক্ট, তাহলে তোমার অপশন টু, এই যে এ ইজ কারেক্ট বি ইজ ইনকারেক্ট, অপশন টু। কোশ্চেন নাম্বার 15, a lens of large focal length and large aperture is best suited as an objective of an astronomical telescope since a large aperture contributes to the quality and visibility of the image. এটা তো ঠিকই আছে, অ্যাপারচার যত বড় হবে তোমার অবজেক্টিভ লেন্সে লাইট তত বেশি ঢুকবে, লাইট বেশি ঢুকলে তোমার ইমেজের ভিজিবিলিটি বাড়বে, কোয়ালিটি অফ দ্য ইমেজ বেটার হবে। এ লার্জ এরিয়া, অ্যাপারচার বড় মানে তোমার লেন্সের ওপেনিং এরিয়াটা বড়। এ লার্জ এরিয়া অফ দ্য অবজেক্টিভ এনশিওর বেটার লাইট গ্যাদারিং, আমি এটা বললামই মাত্র যে অ্যাপারচার যত বড় হবে তত বেশি লাইট ঢুকবে। A large aperture provides better resolution, ঠিক, তাহলে উপরে সবকটাই ঠিক আছে, তাহলে 4 নম্বরটা তোমার রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 16 বলছে ইন আ পোটেনশিওমিটার সার্কিট a cell 1.5 volt gives a balance 36 semi. If another cell 2.5 volt replace the first cell, then the length of the wire balance. এটা আমাদের ফর্মুলাই আছে দেখো, EMF এর রেশিও is equal to ratio of the length distance of null point, E1 by E2, L1 by L2, এখানে E1 1.5, E2 2.5, L1 টা 36, তাহলে L2 ফাইন্ড আউট করো, এখানে সলভ করবে, L2 আসবে 60, L2 আসবে 60 সেন্টিমিটার, দ্যাট ইজ অপশন 4। 17 দেখো 17 কি বলছে, the escape velocity from earth's surface is v. The escape velocity from the surface of another planet having a radius 4 times that of the earth and same mass density. তো প্রথম হচ্ছে দেখো, বলছে এখানে মাস ডেন্সিটিটা সেম, যে প্ল্যানেটে এসকেপ ভেলোসিটি বার করবো তার মাস ডেন্সিটি আর্থের সাথে সেম, কিন্তু রেডিয়াসটা হচ্ছে 4 টাইমস, রেডিয়াসটা 4 টাইমস। আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, দেখো এসকেপ ভেলোসিটির ফর্মুলা কি হয়, রুট ওভার 2gm বাই আর। এখানে দেখো আমরা লিখতে পারি v ইজ ইকাল টু রুট ওভার 2g, m মানে কি মাস, মাস অফ দ্য আর্থ, এরকম লিখতে পারো তুমি 4/3 পাই আর কিউব ইন্টু রো, রো হচ্ছে ডেন্সিটি ডিভাইডেড বাই আর। তাহলে এখানে দেখো আমার 4/3 পাই g2 রো, এগুলো কনস্ট্যান্ট, আর কিউব আর আর ক্যান্সেল হলে এখানে আর স্কোয়ার হবে, তাহলে ভি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে আর। তাহলে ডেন্সিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এসকেপ ভেলোসিটি রেডিয়াস অফ দ্য প্ল্যানেটের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তা তোমাকে আর্থে এসকেপ ভেলোসিটি দিয়েছে ভি, আর অন্য প্ল্যানেটে যেখানে এসকেপ ভেলোসিটি বের করতে হবে তার রেডিয়াস বলছে 4 টাইমস, আর ডেন্সিটি তো দুটো প্ল্যানেটেরই সেম, তাহলে ভি আর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল যদি হয় ডেন্সিটি কনস্ট্যান্ট হলে, তাহলে আমার এসকেপ ভেলোসিটি কি হবে, রেডিয়াস যদি 4 টাইম হয় তাহলে এসকেপ ভেলোসিটি ও 4 টাইমস হবে, তাহলে অ্যান্সার হবে অপশন 3 4v। কোশ্চেন নাম্বার 18 বলছে এ বডি ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন উইথ ফ্রিকোয়েন্সি n, the frequency of its potential energy, এটা 2n হবে। যে সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সি যদি n হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি তার ফ্রিকোয়েন্সি হবে 2n। ইট ইজ আ থিওরি, এটা মনে রাখতে পারলে খুব ভালো। ফ্রিকোয়েন্সি অফ দ্য SHM n হলে পোটেনশিয়াল এনার্জি হবে ডবল ফ্রিকোয়েন্সি 2n। নেক্সট হচ্ছে 19,
বলছে স্ক্রু গজ gives the following reading when used to measure the diameter of wire. Main scale reading 0, 52 division circular scale reading. Give that 1 millimeter on main scale correspond to 100 division. তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আগে তুমি লিস্ট কাউন্ট বের করো। লিস্ট কাউন্ট হচ্ছে 1/100, 1/100। এবার লেন্থ বের করার ফর্মুলা কি? মেন স্কেল রিডিং সেটা 0 প্লাস লিস্ট কাউন্ট 1/100 ইন্টু সার্কুলার স্কেল রিডিং দ্যাট ইজ 52, তার মানে হবে 0.52 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 0.052 সেন্টিমিটার। 0.052 and option 3 is the correct option. Next হচ্ছে 20। 20 বলছে কি? The 20 বলছে for a plane electromagnetic wave, for a plane electromagnetic wave in x direction, তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে থাকতে হবে x ডিরেকশনে। Which of the following combination gives the correct possible direction of the electric and magnetic field? তাহলে ERB কোন দিকে হলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ x ডিরেকশনে হবে? দেখো আমরা জানি যে ডিরেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ইকুয়াল টু হচ্ছে অলওয়েজ E ক্রস B। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি এদেরকে ক্রস প্রোডাক্ট করলে যে ডিরেকশনটা হয় সেটাই হচ্ছে আমার ডিরেকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবার আমাকে এখানে বলেছে যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করবে এক্স ডিরেকশনে। তার মানে এই চারটে অপশনের মধ্যে এই প্রত্যেকটা অপশনে ই আর বি কে আমরা ক্রস গুণ করব। ই আর বি কে যদি আমরা ক্রস গুণ করে আই ক্যাপ উত্তর আসে আমাদের, ই আর বি এর ক্রস গুণ কত হতে হবে? আই ক্যাপ। কারণ আমাকে বলেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্রোপাগেট করবে কোন ডিরেকশনে? এক্স ডিরেকশনে। এক্স ডিরেকশনে ইউনিট ভেক্টর কি হয়? আই ক্যাপ। তাহলে চারটে অপশনকে তুমি ক্রস গুণ করো ই আর বি কে। যে অপশনে ই আর বি কে ক্রস গুণ করলে তোমার অ্যান্সার আই ক্যাপটা থাকবে অ্যান্সারে, সেটাই তোমার উত্তর হবে। কারণ আমাদের প্রপাগেশনটা হবে এক্স অ্যাক্সিসে, দ্যাট ইজ আই ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে আমায় দেখতে হবে কোন অপশনে ই আর বি এর ক্রস গুণ করলে আই ক্যাপ আসে, সেটা হচ্ছে অপশন 1। আমরা এই মাইনাস জে ক্যাপ কে ক্যাপ এটাকে যদি ক্রস গুণ করি, মাইনাস জে প্লাস কে ক্যাপ ক্রস মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটাকে ক্রস গুণ করলে হয় 2 আই ক্যাপ। এই যে আই ক্যাপ চলে আসলো মানে কোন দিকে হবে? অ্যালং এক্স অ্যাক্সিস। সো দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট অ্যালং এক্স অ্যাক্সিস। The option 1 is the correct answer. 21. A capacitor of capacitance C, a capacitor of capacitance C is connected across an AC source voltage V, V equal to V0 sin omega t. The displacement current বার করতে হবে, আমাদের বার করতে হবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। অ্যাকচুয়ালি দেখো ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা তোমরা পড়েছো, সেটা হচ্ছে এপসাইলন নট ডি ফাই ডিটি, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। এপসাইলন নট ডিডিটি অফ ফাই, ফ্লাক্স মানে হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইনটু এরিয়া। এবার দেখো আমরা এটাকে এপসাইলন নট এ ডিই ডিটি, এই ইন্টেন্সিটি মানে দেখো আমরা আবার জানি ইন্টেন্সিটি মানে ভি বাই ডি, ইন্টেন্সিটি মানে হচ্ছে ভি বাই ডি। তাহলে এপসাইলন নট এ, ডিটা বাইরে চলে আসলো আর এখানে থাকলো ডিভি ডিটি। এপসাইলন নট এ বাই ডি এটা মানে হচ্ছে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাভিং এয়ার মিডিয়াম। তাহলে হয়ে গেল এটা আই ইকুয়াল টু সি ডিভি ডিটি। এই এপসাইলন নট এ বাই ডি হচ্ছে ক্যাপাসিটেন্স অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাভিং মিডিয়াম এয়ার। তাহলে আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট দেখো মডিফাই করে তোমার চলে আসলো
সি ডিভিডিটি। এবার ভি মানে কত, ভি জিরো সাইন ওমেগা টি। তাহলে এখানে এটাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে দেয়ারফর ডিভিডিটি কত আসছে, ডিভিডিটি চলে আসছে মাইনাস সাইন ফাংশন, সরি মাইনাসটা ডিভিডিটি হবে ওমেগা ভি জিরো কস ওমেগা টি। তার মানে আমার দাঁড়াবে এটা সি ওমেগা ভি জিরো কস ওমেগা টি, সি ওমেগা ভি জিরো, অপশন ফোর, অপশন ফোর হবে তোমার কারেক্ট অ্যান্সার। 22, polar molecule are molecules acquired a dipole moment only in presence of electric field। না, পোলার মলিকুলে তো সবসময় ডাইপোল মোমেন্ট থাকে, তাহলে অপশন ওয়ান কারেক্ট নয়। acquire a dipole moment only when magnetic field, না এটাও ভুল। having a permanent, এই অপশন থ্রি, having a permanent electric dipole moment। 23, the number of photons are per second on an average emitted by the source of monochromatic light of wavelength 600 nanometer when it delivered the power দেওয়া আছে, তাই তো। তাহলে আমাদের ফর্মুলা কি দেখো, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ photoelectric effect, ইন্টেন্সিটি ফর্মুলা হচ্ছে NHC বাই ল্যামডা। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি হচ্ছে কি, যে পাওয়ার বাই এরিয়া অ্যাকচুয়ালি। তাহলে এখানে দেখো যে বলেছে আমাকে দ্য নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড অন অ্যান অ্যাভারেজ emitted by a source of monochromatic light of wavelength this when it is delivered the power of 3.3 10 to the power minus 3 ওয়াট। পাওয়ার মানে এক সেকেন্ডে তুমি কতটা এনার্জি পাচ্ছ। তাহলে এখানে ইন্টেন্সিটির জায়গায় আমরা পাওয়ারের ভ্যালুটা বসিয়ে দিই, 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এনটা হচ্ছে নাম্বার অফ ফোটন যেটা আমরা বের করব, এইচ এর ভ্যালু 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার সি এর ভ্যালু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা হচ্ছে 600 ন্যানোমিটার, মানে 600 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এটা ক্যালকুলেট করো, তোমার এন এর ভ্যালু চলে আসবে 10 টু দি পাওয়ার 16, অর্থাৎ অপশন টু, অপশন টু। 24, the electron concentration in an n-type semiconductor is the same as hole concentration in p-type semiconductor. An external field is applied across each of them. Compare the current in them. Compare the current in them. The current in n-type is greater than current in p-type. এটা হবে উত্তর। Current in n-type, current in p-type, কারণ আমরা জানি যে কারেন্ট হচ্ছে মোবিলিটি অফ ফ্রি চার্জের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির থেকে বেশি হয়, সেই জন্য কারেন্ট এন টাইপে বেশি হবে পি টাইপের থেকে। যে কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য মোবিলিটি অফ ফ্রি চার্জ। তো ইলেকট্রনের মোবিলিটি হোলের থেকে বেশি হয়, তাই কারেন্ট ইন এন টাইপ ইজ গ্রেটার দ্যান কারেন্ট ইন পি টাইপ। নেক্সট 25, দেখো 25 কি বলছে, a spring is stretched by 5 semi by a force 10 Newton. A spring is stretched by 5 semi by a force 10 Newton.
the time period of oscillation when the mass of 2 kg is suspended. তোমার কাজ হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা 2 পাই রুট ওভার m বাই k, m 2 kg, k মানে হচ্ছে কি ফোর্স বাই মাস, ফোর্স 10 নিউটন, আমরা ফর্মুলা শিখেছি দেখো F is equal to kx, তাহলে ফোর্স 10 নিউটন, x এর ভ্যালু 5 সেমি, দ্যাট ইজ 5 বাই 100, তাহলে এখানে হয়ে গেল k ইকুয়াল টু 200, তাহলে এখানে 2 পাই রুট ওভার m 2 kg বাই k হচ্ছে 200, so the answer is 0.628, that is option 3. 26. A nucleus with mass number 240 breaks into two fragments, each of mass 120, and the binding energy per nucleon of the fragment nuclei is 7.6, while that of the fragment 8.5 mega electron volt. The total gain in binding energy in the process. তাহলে টোটাল গেইনটা কত হবে? দেখো আমাদের বাইন্ডিং এনার্জি যেটা গেইন করব, আমার যে দুটো ফ্র্যাগমেন্ট হয়েছে তাদের পার নিউক্লিয়নে বাইন্ডিং এনার্জি দেখো বলেছে যে এই যে এই যে 8.5 মেগা ইলেকট্রন ভোল্টেজে, দ্যাট অফ দ্য ফ্র্যাগমেন্টস 8.5 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমার দুটো নিউক্লিয়াস আমরা পেয়েছি, একটা 120 আর আমার আরেকটা যে ফ্র্যাগমেন্ট তার মাস নাম্বারটা কত হবে, 240 থেকে 120 মাইনাস করো, তাহলে সেটাও 120 হবে। তাই দুটো ফ্র্যাগমেন্ট প্রত্যেকটার মাস নাম্বার 120 করে, আর পার নিউক্লিয়নে আমার বাইন্ডিং এনার্জি কত আছে 8.5, এটা হচ্ছে। আর ইনিশিয়ালটা মাইনাস করো, ইনিশিয়ালি কত ছিল 240, তখন ছিল ওর পার নিউক্লি বাইন্ডিং এনার্জি 7.6 আনফ্র্যাগমেন্ট কন্ডিশনে, 240 ইন্টু 7.6, তাহলে যখন দুটো ফ্র্যাগমেন্ট হলো প্রত্যেকটার মাস নাম্বার পাচ্ছি আমরা 120 করে, আর পার নিউক্লিতে বাইন্ডিং এনার্জি হচ্ছে 8.5, তাহলে 120 প্লাস 120 8.5, এটা হচ্ছে আফটার ফ্র্যাগমেন্ট। আর আনফ্র্যাগমেন্ট কন্ডিশনে ওদের বাইন্ডিং এনার্জি দেখো হবে 240 হচ্ছে মাস নাম্বার, আর 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে পার নিউক্লিতে ওর বাইন্ডিং এনার্জি। তো এখানে 7.6 ইন্টু 240, সো ক্যালকুলেট করলে দেখো এটা চলে আসবে তোমার 216 মেগা ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ অপশন 3। নেক্সট হচ্ছে আমাদের দেখো ম্যাচিং এ দেখো বলছে কি রুট মিন স্কোয়ার স্পিড অফ গ্যাস মলিকুল। রুট মিন স্কোয়ার স্পিড কত হয় দেখো, রুট মিন স্কোয়ার অফ গ্যাস মলিকুল, এই যে আরএমএস ভেলোসিটি রুট ওভার 3RT বাই এম, আমরা জানি আরএমএস ভেলোসিটির ফর্মুলা, তার মানে এ এর সাথে কিউ, তো দেখো অপশনে গিয়ে এবার এ আর কিউ, দেখো এ এর সাথে কিউ 1 আর 2 এর মধ্যে আছে, তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের উত্তরটা আইদার 1 হবে নয় 2 হবে। এবার বি দেখি, প্রেসার আমরা 1/3 mn সি স্কোয়ার, সি হচ্ছে আরএমএস ভেলোসিটি বা অ্যাভারেজ মিন স্কোয়ার ভেলোসিটিও বলতে পারি আমরা, স্কোয়ার অফ আরএমএস ভেলোসিটি আর স্কোয়ার অফ মিন স্কোয়ার ভেলোসিটি একই হয়, মিন ভেলোসিটি স্কোয়ার, তাহলে প্রেসার এক্সার্টেড বাই দ্য আইডিয়াল, এটা হবে এইটা, তাহলে 1/3 mn সি স্কোয়ার, সি আর মিন স্কোয়ার ভেলোসিটি সেম, তাহলে 1/3 nm ভি বার স্কোয়ারও যা সি স্কোয়ারও তাই হয় আমরা জানি, তাহলে প্রেসারটা হয়ে গেল পি, তাহলে এ এর সাথে কিউ বি এর সাথে পি, এটা আমার কনফার্ম। আবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি সেটাও তোমরা জানো 3/2 কেটি হয়, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি 3/2 কেটি হয়, তাহলে এ এর সাথে হবে কিউ বি এর সাথে পি সি এর সাথে এস। এবার দেখো এই দেখো এ এর সাথে কিউ বি এর সাথে পি সি এর সাথে এস, তারপরে অপশন 2 কারেক্ট। আর ডি এর সাথে তো বুঝতেই পারছো আর হবে, ডি এর সাথে আর, তাহলে অপশন 2 হচ্ছে কারেক্ট। এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 20 কি বলছে, এ স্মল ব্লক slides down on a smooth inclined plane starting from rest at t equal to 0.
Sn be the distance traveled by the block in the interval t minus 1 to tn, t minus n minus 1 থেকে tn মানে nth সেকেন্ড, the ratio of, তাহলে nth সেকেন্ডের ডিস্টেন্স কি হবে, Sn মানে হাফ ইন্টু, এটা তো ইনক্লাইন প্লেনের অ্যাক্সেলারেশন কত হয়, g sin থিটা, হাফ ইন্টু g sin থিটা 2n minus 1, এইটা। আর n প্লাস 1 এর জন্য কি হবে, Sn প্লাস 1 হাফ g sin থিটা, এখানে n এর জায়গায় হবে n প্লাস 1, n এর জায়গায় n প্লাস 1, এটা ইকুয়েশন নাম্বার 2। এখানে দেখো ডিভাইড করে দাও, Sn বাই s n প্লাস 1 করলে এখানে দেখো 2n মাইনাস 1, আর এটা 2n প্লাস 2, 2n প্লাস 1, তো 2n মাইনাস 1 বাই 2n প্লাস 1 মানে অপশন 1, অপশন 1। 29, a particle is released from a height s, a particle is released from a height s from the earth's surface at a certain height, its kinetic energy is 3 times its potential energy, kinetic energy 3 times its potential energy। The height from the surface of the earth and the speed of the particle at that instant are respectively, তাহলে ধরো আমি এখান থেকে একটা পার্টিকেলকে ড্রপ করছি, এটা হচ্ছে আমার আর্থ সারফেস, এই হাইটটা এস, তাহলে এখানে ওর যে টোটাল এনার্জি সেটা কত, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জিটা দ্যাট ইজ mgs। এবার যখন এখান থেকে ফল করবে, এই এইচ হাইটে যখন ও আসছে অ্যাট হাইট এইচ, এখানে কিন্তু ওর দুটো এনার্জি আছে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হুইচ ইজ mgh, আর একটা থাকবে কাইনেটিক এনার্জি। কোশ্চেনে বলেছে যে কাইনেটিক এনার্জিটা 3 টাইমস অফ দ্য পোটেনশিয়াল এনার্জি, তার মানে এটা 3 mgh। এবার আমরা জানি যে একটা ফলিং বডির ক্ষেত্রে টোটাল এনার্জি অলওয়েজ রিমেন কনস্ট্যান্ট, তাহলে ইপি আর ইকে কে যোগ করলে এই যে টোটাল এনার্জি ছিল ইনিশিয়ালি এমজিএস, তার সাথে নিশ্চয়ই এটা সমান হবে। তাহলে আমরা বলতে পারি ফ্রম দ্য কনজারভেশন ল অফ এনার্জি, ই ইজ ইকাল টু ইপি মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, দ্যাট মিনস mgs ইজ ইকাল টু mgh প্লাস 3 mgh, তাহলে 4, তাহলে এইচ এর ভ্যালু হয়ে গেল s/4, এটা একটা উত্তর আমরা পেয়ে গেলাম, এইচ এর ভ্যালু s/4। তাহলে আমাদের অ্যান্সারটা হয় 1 হবে, নয় 3 হবে, যে কোনো একটা, এইচ হয়ে গেল s/4। এবার আমাকে বের করতে হবে কি, ভেলোসিটি। দেখো আমাদের কাইনেটিক এনার্জি কি এসছে 3 mgh, তাহলে আমরা জানি যে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাফ এম ভি স্কোয়ার, আমরা বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল টু 3 mgh। এবার এইচ এর ভ্যালু s/4, এখান থেকে দেখো ভি স্কোয়ার হয়ে যাচ্ছে 6g, এইচ এর ভ্যালু s/4, এইচ এর ভ্যালু s/4 পুট করো, তাহলে হয়ে গেল এটা 3gs/2, তার মানে ভি হয়ে গেল √ওভার 3gs/2, 3gs/2। টুটা কিন্তু রুটের বাইরে হবে, হ্যাঁ টুটা কিন্তু রুটের বাইরে, সরি। দেখো এটা ভালো করে লিখে দিচ্ছি, এটা হবে তোমার 4, সরি এখানে 6gs/4, 6gs/4, তাহলে 6gs/4 মানে তোমার ভি স্কোয়ার হয়ে গেল তাহলে 3gs/2, তাহলে ভি হবে, এটা রুট করবে,
তাহলে ভি আসবে তোমার √3GS/2, √3GS/2, আর এইচ এসছে S/4, মানে অপশন 3। এই যে এইচ এর ভ্যালু S/4 আর এটা √3GS/2, তাহলে অপশন 3 হবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30। 30 দেখো কি বলছে, যে a radioactive nucleus XZA, মানে অ্যাটমিক নাম্বারটা Z, মাস নাম্বারটা A, undergoes spontaneous decay in the sequence XZ, Z-1B, Z-1 মানে দেখো অ্যাটমিক নাম্বারটা কমে গেল, কত, 1। অ্যাটমিক নাম্বার 1 কমে যাওয়া মানে আমাদের বিটা প্লাস পার্টিকেল বেরোবে। বিটা বেরোলে পরে যেটা হয়, অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যায়, এখানে অ্যাটমিক নাম্বার 1 কমে গেছে, তার মানে এটা বিটা পজিটিভ। বিটা দু রকমের হয়, বিটা নেগেটিভ, বিটা পজিটিভ। তাহলে এখানে Z-1 ফার্স্টে হবে বিটা প্লাস, তাহলে এটা থেকে এটা হতে গেলে এখানে বিটা প্লাস এমিশন হবে। তারপর দেখো Z-1টা Z-3 হলো, মানে 2 কমলো। 2 কমে কার জন্য? আলফা পার্টিকেল এমিট হলে, অ্যাটমিক নাম্বার 2 কমে। আর তারপরে আবার Z-3 থেকে Z-2, মানে 1 বেড়েছে, +1 হয়েছে, +1 হওয়া মানে বিটা মাইনাস, তাহলে বিটা প্লাস আলফা বিটা মাইনাস। দেখো বিটা প্লাস আলফা বিটা মাইনাস অপশন 2 তে আছে, অপশন 2 হবে আমার কারেক্ট আনসার। নেক্সট 31, কি বলছে, এ থিক কারেন্ট ক্যারিং কেবল অফ রেডিয়াস R carries a current I uniform distributed across its cross section. The variation of the magnetic field due to the cable with a distance R from the axis. দেখো স্মলার যদি লেস দেন ক্যাপিটাল আর হয়, তাহলে কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কারেন্ট আর এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। আর স্মলার যদি গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তার মানে আমাদের প্রথমে গ্রাফটা হবে স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন, তারপর ওটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, মানে অপশন 2 ইজ দ্য কারেক্ট। প্রথমে দেখো বি আর আর, এই পোর্শনে বি প্রপোর্শনেট আর, আর এই পোর্শনে বি প্রপোর্শনেট 1/r। 32, তোমাকে ডাইমেনশনাল ফর্মুলা বার করতে হবে, E/G। এটা হচ্ছে E and G represent denote the energy, তাহলে E/G, ই হলো এনার্জি, এনার্জি ডাইমেনশনাল ফর্মুলা কি হয়, mL² T⁻², আর জি তো জানো, m⁻⁻1 L³ T⁻²। তো তোমার অ্যান্সার চলে আসছে, দেখো এখানে m² L⁻⁻1 T⁻0। So option 4 is the correct. 33, 33 দেখো কি বলে, বলছে ইনফাইনাইটলি লং স্ট্রেট কন্ডাক্টর ক্যারিং এ কারেন্ট 5 অ্যাম্পিয়ার, কারেন্ট 5 অ্যাম্পিয়ার, an electron is moving with the speed 10⁵ parallel to the conductor. The perpendicular distance between the electron and the conductor is 20 cm. At an instant, calculate the magnitude of the force experienced by the electron. The electron, তাহলে ফোর্স অন দ্য ইলেকট্রন, সেটা ফর্মুলা হচ্ছে QVB। এখানে চার্জ অফ ইলেকট্রন কিউ আমরা জানি 1.6 10⁻⁻19, ভি হচ্ছে ভেলোসিটি, সেটা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এটা তো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড হয় μ0 ইন্টু I/2πr। তাহলে এবার সব ভ্যালু গুলো যদি তুমি পুট করো, দেখো কিউর ভ্যালু
আমরা আরেকটা কাজ এখানে করতে পারি, এটাকে একটা উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 কিউ ভি আই বাই আর, আর এখানে তাহলে আমরা মিউ নট বাই 4 পাই করে দিতে পারি। তাহলে সুবিধা হয় কি দেখো, 2 কিউর ভ্যালু 1.6 10⁻⁻90, ভি হচ্ছে ভেলোসিটি 10⁵, আই হলো কারেন্ট 5 অ্যাম্পিয়ার বাই আর, আর হচ্ছে 20 সেমি, দ্যাট ইজ 0.2, আর মিউ নট বাই 4 পাই এর ভ্যালু 10⁻⁷। এটাকে তুমি ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 8 ইন্টু 10⁻⁻20 নিউটন। দ্যাট মিনস অপশন সি, অপশন সি। 34 দেখো, 34 বলছে কি দেখো, যে হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ ইনক্লুডিং is 100 hours. Half life of a radioactive nuclide is 100 hours. The fraction of original activity, what will remain after 150 hour? The activity formula দেখো, A equal to A naught by 2 to the power small t by capital T. তো A naught টা হচ্ছে ইনিশিয়াল মানে অ্যাক্টিভিটি, এটা কি অরিজিনাল অ্যাক্টিভিটি বলছো, আর এ তোমাকে ফ্র্যাকশনটা বার করতে হবে, তার রিকোয়ার্ড ফ্র্যাকশন হবে A by A naught 1 by 2 to the power স্মল টির ভ্যালু কত দেখো, স্মল টি 150 বাই 100, তাহলে এখানে তোমার ক্যালকুলেট করলে হবে এটা 1/2√2, তার মানে অপশন 1/2√2। 35 water falls from a height of 60 meter at the rate of 115 kg per second to operate a turbine. The losses due to frictional force 10% energy loss হয়. How much power is generated by turbine? Power equal to work done by time, work done mgh by t into, এখানে দেখো 10% লস, তার মানে 90% হবে, সো 90/100। এখানে m 15 কেজি পার সেকেন্ড, জি এর ভ্যালু 10, এইচ এর ভ্যালু 60, টাইম 1 সেকেন্ড ইন্টু 9/10, এটা তোমার ক্যালকুলেট করলে আসবে 8100, that is 8.1 kilowatt, 8.1 kilowatt, মানে অপশন 1। নেক্সট দেখো, 36, from a circular ring of mass m and radius r, from a circular ring of mass m and radius r, and the arc of corresponding to 90-degree sector is removed. তাহলে এই ধর একটা সার্কুলার রিং, এই রিং থেকে একটা আর্ক কেটে দিলে 90 ডিগ্রি, মানে এই পোর্শনটা কাট করা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। The moment of inertia of the remaining part, তাহলে পুরো রইলো কোনটা, এই পোর্শনটুকু, এই পোর্শনটুকুর আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তাহলে পুরো রিংটার মাস যদি আমি এম ধরি, তাহলে এই যে পার্টটা পুরো রইলো তার মাস কত হবে 3m/4। তাহলে পুরো রিংটার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে বলছে যে তাহলে এই পুরো রিংটার, এই রিংটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে mr²। রিং এর মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা জানো mr²। আর এই যে পার্টটা যেটা আমরা কেটে ফেললাম,
তার মোমেন্টাম ইনার্শিয়া কত হবে? আই ড্যাশ, এর মাসটা দেখো কত, 3m/4 ইন্টু আর স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি 3/4 mr²। মানে আগে যে মোমেন্টামটা ছিল তার কত টাইমস হচ্ছে? 3/4 টাইমস। তার মানে এই যে কে, কে এর ভ্যালুটা হবে কত? 3/4। 3/4 মানে অপশন 4। পরের অঙ্কটা আমাদের বলছে উম একটা ছবির মধ্যে আনতে হবে, একটু ছোট করে নি দেখো। বলছে ফর দ্য গিভেন সার্কিট দ্য ইনপুট ডিজিটাল সিগন্যাল আর অ্যাপ্লাইড। এরকম একটা ডিজিটাল সিগন্যাল আমরা অ্যাপ্লাই করছি এই সার্কিটটাতে at the terminal ABC, what would be the output? দেখা যাক কি হয় আউটপুট। দেখো প্রথমে আমরা যেটা করছি 0 আর 5। 5 মানে এখানে 1 আর 0 মিন 0। বাইনারিতে যদি করো 0 মানে 0, 5 মানে 1। তাহলে এ বি সি, দেখো এ 0, এ 0, বি তে 0, সি তে 5 ভোল্ট। 5 ভোল্ট মানে বাইনারিতে 1 মনে রাখবে। তাহলে দেখো এইটা তো অ্যান্ড গেট, 0 0 দিলে তোমার আউটপুটে এখানে 0 আসবে। এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে 0 1 দিলে আউটপুটটা 1 হয়। 0 1 দিলে আউটপুট 1 হয়। আচ্ছা, এক কাজ করো, এটাকে প্রথমে এইভাবে ভাবো। প্রথমে ধরো আমরা সবকটা ইনপুটে 0 দিলাম। না, আমাদের এখানে কি বলছে? এতে 0, বিতে 0, সিতে 5, না সরি সিতে তো 5 বলেই দিয়েছে। তাহলে 0 0 0 হবে, আর 0 আর 5, 5 ভোল্ট মানে কিন্তু এখানে 1 বাইনারিতে, হ্যাঁ। তাহলে 0 5, 0 5 মানে এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে 0 5 মানে 0 আর 1 থাকলে আউটপুটে 1 হয়। এটা অর গেট, 0 1 মানে এখানে 1 1 মানে কত আসবে? 5 ভোল্ট। তাহলে প্রথম যেটা আছে 0 0 5 এ তোমার আউটপুট আসবে 5 ভোল্ট। তাহলে আউটপুট 5 ভোল্ট দেখো এখানে অপশন 1 এ নেই। অপশন 1 এ 0 ভোল্ট দেখাচ্ছে ফার্স্ট, অপশন 2 তেও 0 ভোল্ট, অপশন 3 তে 5 ভোল্ট দেখাচ্ছে, আর অপশন 4 এ। তা 3 আর 4 এর মধ্যে একটা কিছু উত্তর হবে। এবার পরেরটা দেখি, পরেরটা দেখো এতে 5 ভোল্ট। তাহলে এ 0 জায়গায় কত হয়ে গেল? 5 ভোল্ট। এগুলো একটু মুছে দাও। এবার দেখো এতে এসে গেছে 5 ভোল্ট। তাহলে এতে 5 ভোল্ট, বিটা 0, বিতে 0, সিতে 5 ভোল্ট। এবার দেখো এটা অ্যান্ড গেট, 0 আর 5 ভোল্ট। 5 ভোল্ট মানে বাইনারিতে 1, 0 1, 0 1 অ্যান্ড গেটে 0 হয়। আর এখানে 0 আর 5 ভোল্ট, 5 ভোল্ট মিন 1, তাহলে 0 1, এটা ন্যান্ড গেট। 0 1 এখানে 1 1 মিন 5 ভোল্ট। এবার 0 5 অর গেট, আউটপুটে 5 ভোল্টই আসবে। তাহলে সেকেন্ড বারেও আউটপুটটা 5 ভোল্টই হলো। দেখো সেকেন্ড স্লটে আউটপুট 5 ভোল্ট। আমাদের উত্তরটা কি ছিল? 3 বা 4-এর মধ্যে একটা হওয়ার কথা। তো দেখো 4-এ গিয়ে কিন্তু আমার এখানে 0 ভোল্ট শো করছে। যদি ভালো করে দেখো আমাদের 3 আর 4-এর মধ্যে অ্যান্সার আসবে আমি বলেছিলাম। তো এখানে 4-এ গিয়ে দেখো সেকেন্ড স্লটটা এখানে 0 শো করছে, কিন্তু এখানে দেখো 5 ভোল্টই শো করছে। তার মানে বোঝাই যাচ্ছে অপশন 3 কারেক্ট, কারণ শুরুতেও 5 ভোল্ট ছিল প্রথমটা, দ্বিতীয়টাতেও 5 ভোল্ট, কিন্তু এখানে প্রথমটা 5 ভোল্ট ছিল, কিন্তু পরের বার এটা দেখো আমাকে দেখাচ্ছে 0 ভোল্ট, কিন্তু এখানে প্রথম দ্বিতীয় সবেতেই 5 ভোল্ট দেখাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে অপশন 3টা কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো 37।
এবার আসছি আমরা 38-এ। 38 কি বলছে? 27 drops of same size are charged at 220 volt. 27 drops of same size are charged at 220 volt. They combine to form a bigger drop. Calculate the potential. Potential of the large drop. তার ফর্মুলা হচ্ছে n to the power 2/3 into small v. Small v হচ্ছে potential of each small drop. তাহলে এখানে নাম্বার অফ ড্রপ 27 হোল টু দি পাওয়ার 2/3, আর প্রত্যেকটা স্মল ড্রপের পোটেনশিয়াল হচ্ছে 220 ভোল্ট। সো এটাকে ক্যালকুলেট করলে আসবে 1980 ভোল্ট। সো অপশন সি ইজ দ্য কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। এবার আমরা যাব হচ্ছে 38 হলো। তো নেক্সট আমরা যাব 39-এ। দেখো, আমরা 2021 সালের নিট পরীক্ষার প্রশ্নপত্রটা সলভ করছিলাম। আমি 38 অব্দি অঙ্ক আমাদের অলরেডি সলভ করা হয়ে গেছে। আশা করি আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো সলভ করছি বা যে টেকনিক আমরা ফলো করছি আমি, তাতে আমরা অঙ্কগুলো অনেক শর্টকাটে বা অনেক ছোট ভাবে করছি বা করতে পারছি। আশা করি তোমরা সেগুলো বুঝতে পারছো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় অঙ্কগুলো বুঝতে বা কোনো কিছুতে, তাহলে তোমরা আমার ইউটিউবে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাতে পারো যে কোথায় অসুবিধা হলো, বা কোনো ডাউট থাকলে সেটাও লিখে জানাতে পারো। আমি নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে সেই ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। তো 38 পর্যন্ত অঙ্ক আমাদের হয়ে গেছে, আমরা 39-এরটা এখন করবো। তাহলে চলো 39-এরটা করা যাক। দেখো, 39-এর অঙ্কটায় কি বলেছে? 39-এর অঙ্কটায় যেটা বলছে যে সিরিজ এলসিআর সার্কিট, আমাদের কাছে একটা এলসিআর বর্তনী আছে। সিরিজ এলসিআর মানে এলসিআর এর শ্রেণী সমবায়, কন্টেইনিং 5 হেনরি ইন্ডাক্টর, যেখানে একটা ইন্ডাক্টর আছে যার ইন্ডাকটেন্স বা আবেশাঙ্ক 5 হেনরি, 80 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার হচ্ছে 80 মাইক্রোফ্যারাড, আর রেজিস্টার আছে 40 ওহম। আর সাপ্লাই ভোল্টেজ বলছে দেখো 230 ভোল্ট, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এসি সোর্স। The angular frequency of the source at which power transferred to the circuit is half the power at the resonance angular frequency are likely to be। অর্থাৎ বলতে চাইছে যে সিরিজ এলসিআর সার্কিটে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যে পাওয়ার আমরা পাই তার অর্ধেক পাওয়ার পাবো এমন দুটো ফ্রিকোয়েন্সি আমায় বার করতে হবে। যে রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে যে পাওয়ার পাও সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, তার অর্ধেক পাওয়ার মানে হাফ অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে এমন দুটো ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তো একটা থিওরি দেখো, একটু ভালো করে বুঝে নাও। ধরো আমরা রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির যে গ্রাফটা হয়, এরকম একটা গ্রাফ আমরা পাই সিরিজ এলসিআর এ। এইটাকে বলি আমরা ওমেগা নট, অর্থাৎ এটা হচ্ছে রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেখানে আমাদের পাওয়ারটা কি হয় ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম পাওয়ারের হাফ পাওয়ার মানে এইখানে আর এইখানে পাওয়া যাচ্ছে। তাহলে হাফ পাওয়ার, হাফ অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার, এই যে ফ্রিকোয়েন্সিটা এটা ধরো ওমেগা 1, আর এখানে একটা ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি হাফ অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ারের জন্য, সেটা ওমেগা 2। তো আমাদের এই ওমেগা 1 আর ওমেগা 2 ভ্যালুটা বার করতে হবে। তাহলে ওমেগা 0 হচ্ছে আমার রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেখানে পাওয়ার ম্যাক্সিমাম পি ম্যাক্স। এবার হাফ অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কোথায়, এতে আর বিতে পাওয়ারটা হাফ অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে এ পয়েন্টে ফ্রিকোয়েন্সি ওমেগা 1, বি পয়েন্টে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা 2। আমাদের এই ওমেগা 1 আর ওমেগা 2টা বের করতে হবে। এই ওমেগা 1 আর ওমেগা 2 আমরা বের করব। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে, এই যে হাফ অফ ম্যাক্সিমাম পাওয়ারের যে দুটো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি ওমেগা 1 আর এই ওমেগা 2, এই ওমেগা 2 আর ওমেগা 1 এর মাঝের যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটাকে বলি আমরা ব্যান্ড উইডথ। এই গ্যাপটাকে বলা হয় ব্যান্ড উইডথ। এবং এই ব্যান্ড উইডথের ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে R/L।
ব্যান্ডউইথ এর ফর্মুলা হয় ব্যান্ডউইথ, সেটা হচ্ছে R/L। তাহলে ওমেগা 2 বা ওমেগা 1 এর ভ্যালু তাহলে কত হবে? দেখো, A থেকে B পর্যন্ত যদি R/L হয়, তাহলে এই পোর্শনটা কত হবে? R/12। আর এই পার্টটাও তাহলে কত হবে? R/12। তাহলে আমরা বলতে পারি, দেখো ওমেগা 2 তার ভ্যালু হচ্ছে ওমেগা 0 প্লাস R/12, আর ওমেগা 1 এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা, সেটা হবে ওমেগা 0 মাইনাস R/12। তাহলে যে দুটো ফ্রিকোয়েন্সিতে আমার পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ারের হাফ অর্থাৎ অর্ধেক হলো, আর একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা 2 ওমেগা 0 প্লাস R/12, আর একটা ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ওমেগা 0 মাইনাস R/12। আমাদের কোশ্চেনে আর এর ভ্যালু, এল এর ভ্যালু বলা আছে, বলা নেই ওমেগা 0। তাহলে ওমেগা 0টা আমরা প্রথমে বের করে নিই। দেখো, ওমেগা 0 বের করার ফর্মুলা হচ্ছে রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 1/√LC। এবার 1/√LC, এল এর ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে 5 হেনরি। তোমার কোশ্চেনে দেখো এল এর ভ্যালু দেওয়া আছে 5 হেনরি, আর ক্যাপাসিটেন্স দেওয়া আছে 80 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা যদি ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিই, তাহলে এখানে এল এর ভ্যালু 5 হেনরি আর ক্যাপাসিটেন্স 80 মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁻6 মাল্টিপ্লাই করতে হবে 80 এর সাথে। তাহলে আমরা এখানে রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাবো, এটা হবে 50। রেজোনেন্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে 50 রেডিয়ান পার সেকেন্ড। এবার আমরা ওমেগা 2 আর ওমেগা 1 বের করবো। তাহলে ফার্স্ট আমরা ওমেগা 2 ক্যালকুলেট করি। ওমেগা 0 প্লাস কি আছে R/12। দেখো ওমেগা 0 এর ভ্যালু এসছে 50, আর এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 40, আর এল এর ভ্যালু 5। তাহলে অ্যান্সার আসছে তোমার, দেখো 54 রেডিয়ান পার সেকেন্ড। 54 রেডিয়ান পার সেকেন্ড ওমেগা 2। তো দেখো 54 রেডিয়ান পার সেকেন্ড ওমেগা 2 ভ্যালু, সেটা এখানে আমার আছে অপশন 2-তে। অপশন 2-তে আমরা দেখতে পাচ্ছি। তার আমরা বুঝতেই পারছি আমাদের উত্তর হবে অপশন 2। তাও আর একটু কনফার্ম করার জন্য আমরা ওমেগা 1টাও বের করতে পারি। ওমেগা 1 এর ভ্যালু হচ্ছে ওমেগা 0 মাইনাস R/12। তাহলে 50 মাইনাস 40/2 ইন্টু 5। তাহলে 50 থেকে 40/2 ইন্টু 5 মানে 4 বাদ দিলে আসবে 46 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 46 আর 54 একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো আমাদের অ্যান্সার হবে অপশন 2 এরটা। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 36। থিওরিটা বুঝতে পারলে কোন থিওরিতে, কোন পয়েন্ট অফ ভিউতে বা কোন কনসেপ্ট থেকে আমি অঙ্কটা করলাম। এবার আমরা আসছি নেক্সট কোশ্চেন নাম্বার 40। দেখো কোশ্চেন নাম্বার 40 কি বলছে। দেখো কোশ্চেন নাম্বার 40, a point object is placed at a distance of 60 centimeter. A point object is placed at a distance of 60 centimeter from the convex lens of focal length 30 সেমি। দেখো ভালো করে, ফোকাল লেন্থ দিচ্ছে 30 সেমি আর অবজেক্টটাকে রেখেছো 60 সেমি। তার মানে অবজেক্ট ডিস্টেন্স ফোকাল লেন্থের ডবল। অবজেক্ট ডিস্টেন্স ফোকাল লেন্থের ডবল। If a plane mirror were put perpendicular to the principal axis of the lens and at a distance of 40 semi from it, then final image would be formed at a distance of, বের করতে হবে ফাইনাল ইমেজ। তাহলে দেখো প্রথমে যে বিষয়টা বুঝতে হবে, আমি একটু এখানে এঁকে নিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের কনভেক্স লেন্স। এই কনভেক্স লেন্সের আমাদের প্রশ্নে বলা আছে যে কনভেক্স লেন্সটার ফোকাল লেন্থ হচ্ছে 30 সেমি। এর ফোকাল লেন্থ 30 সেমি। আর আমরা যে অবজেক্টটাকে রেখেছি, অবজেক্টটা কোথায় রেখেছি 60 সেমি। ধরো এটা হচ্ছে অবজেক্টের পজিশন। এই অবজেক্টটা আছে কত ডিস্টেন্সে 60 সেমি।
তার মানে অবজেক্ট ডিস্টেন্সটা ফোকাল লেন্থের ডবল। তাহলে আমরা একটা জিনিস শিখেছিলাম, দেখবে লেন্স পড়তে গিয়ে, যে একটা কনভেক্স লেন্সে অবজেক্ট ডিস্টেন্স যদি ফোকাল লেন্থের ডবল হয়, তাহলে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স ইকুয়াল হয়, আর ইমেজটা রিয়েল হয়। তাহলে এখানে 60 সেমি মানে আমার ইমেজটাও কত দূরে হওয়া উচিত, 60 সেমি দূরে, এবং সেটা রিয়েল ইমেজ। তার মানে এখান থেকে একটা লাইট যখন লেন্সে এসে পড়বে, তাহলে আফটার রিফ্র্যাকশন ইমেজটা তৈরি হওয়া উচিত কোথায়, অ্যাট এ ডিস্টেন্স 60 সেন্টিমিটার। অ্যাট এ ডিস্টেন্স 60 সেন্টিমিটার আমার এখানে একটা ইমেজ হওয়া উচিত, আই ড্যাশ। এই যে অবজেক্ট তার ইমেজ আই ড্যাশ, এটা হওয়া উচিত। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে ইমেজটা হবে না। কেন হবে না? তার কারণ দেখো, ওরা বলেছে এই যে লেন্সটা তার 40 সেন্টিমিটার দূরে এখানে একটা প্লেন মিরার আছে। দেয়ার ইজ এ প্লেন মিরার, যেটা আছে কত ডিস্টেন্সে, ফ্রম দ্য কনভেক্স লেন্স অ্যাট এ ডিস্টেন্স 40 সেমি। তাহলে প্রবলেমটা কি হবে, লেন্স থেকে যে লাইটটা বেরোবে আফটার রিফ্র্যাকশন, সেই লাইটটা আই ড্যাশ পয়েন্ট অব্দি রিচ করতে পারবে না, তার আগে এই প্লেন মিরারে ওর রিফ্লেকশন হবে। তাহলে প্লেন মিরারে যখন রিফ্লেকশন হবে, তাহলে দেখা যাবে রিফ্লেক্টেড রে গুলো ইন ফ্রন্ট অফ দ্য প্লেন মিরার একটা পয়েন্টে এসে মিট করবে। তাহলে এইখানে আমরা একটা ইমেজ পাবো, সাপোজ এটা I1, এইখানে একটা ইমেজ পেলাম I1। তাহলে এই যে ইমেজটা হলো I1, এর জন্য অবজেক্ট কোনটা, এই I1 যে ইমেজ তৈরি হলো ডিউ টু দ্য প্লেন মিরার, তার অবজেক্ট হবে আই ড্যাশ। আই ড্যাশ হলো অবজেক্ট, এখানে অবজেক্টটা কি, ভার্চুয়াল অবজেক্ট। তাহলে প্লেন মিরার থেকে আই ড্যাশের ডিস্টেন্স কত, দেখো লেন্স থেকে আই ড্যাশের ডিস্টেন্স হচ্ছে 60 সেমি, আর লেন্স থেকে প্লেন মিরারের ডিস্টেন্স 40 সেমি। তাহলে প্লেন মিরার থেকে আই ড্যাশ, যেটা ভার্চুয়াল অবজেক্ট, তার ডিস্টেন্স হবে 20 সেন্টিমিটার। তার ফলে আমি যে I1 ইমেজটা পাবো, আমি যে I1 ইমেজটা পাবো, সেই I1 ইমেজটা ইন ফ্রন্ট অফ দ্য প্লেন মিরার কতটা ডিস্টেন্স হবে, আমরা জানি প্লেন মিরারে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স ইকুয়াল হয়। তাহলে এই প্লেন মিরার থেকে ভার্চুয়াল অবজেক্টের ডিস্টেন্স কত, 20 সেমি। তাহলে এই যে ইমেজটা হচ্ছে I1, তার ডিস্টেন্সও কত হবে, 20 সেমি। তাহলে ফ্রম দ্য প্লেন মিরার এট এ ডিস্টেন্স 20 সেন্টিমিটার আমি একটা ইমেজ পেলাম I1, যার ডিস্টেন্স কত, 20 সেন্টিমিটার। এবার এই যে I1 ইমেজটা, এটা বিহেভ করবে লাইক এ অবজেক্ট ফর দ্য কনভেক্স লেন্স। নাও দ্য ইমেজ I1 behave like an object from this convex lens. তাহলে ফর দ্য কনভেক্স লেন্স এই I1 যদি একটা অবজেক্টের মতো বিহেভ করে, তাহলে অবজেক্ট ডিস্টেন্সটা আমরা কত পাবো, দেখো এই ডিস্টেন্সটা আছে 40, এই ডিস্টেন্সটা হচ্ছে 40, আর এখান থেকে I1 এর ডিস্টেন্স প্লেন মিটার থেকে 20। তাহলে কনভেক্স লেন্স থেকে I1 এর ডিস্টেন্স কত হবে, 20, 40 থেকে 20 মাইনাস করো। তাহলে ফর কনভেক্স লেন্স I1 যখন একটা ভার্চুয়াল অবজেক্ট হিসেবে ইউজ হবে, তাহলে I1 ইমেজ বিহেভ লাইক অ্যান অবজেক্ট ফর দ্য কনভেক্স লেন্স, দেন দ্য অবজেক্ট ডিস্টেন্স ইউ 20 সেন্টিমিটার। এখানে ইউটাকে মাইনাসে লিখতে হবে, ইউর ভ্যালুটা হবে মাইনাসে, কারণ এখানে আমরা ডিস্টেন্সটা মাপছি অপোজিট টু দ্য ইনসিডেন্ট রে ফ্রম দ্য লেন্স। এবার আমাকে বার করতে হবে ফাইনাল ইমেজ কোথায় হবে, তাহলে কনভেক্স লেন্স ফাইনাল ইমেজটা কোথায় দেবে। তাহলে এবার আমাদের ফর্মুলা কি, 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f। তাহলে ভি হচ্ছে ইমেজ ডিস্টেন্স, এটা আমরা বের করব। এট প্রেজেন্ট অবজেক্ট ডিস্টেন্স হয়ে আছে কত, -20, আর ফোকাল লেন্থ অফ দ্য কনভেক্স লেন্স হচ্ছে 30। এবার এটাকে তুমি যদি সলভ করো, তাহলে ভি ইজ ইকাল টু হবে 1/30, 1/v ইজ ইকাল টু 1/30 মাইনাস 1/20। এখানে 60 এলসিএম হবে, -1, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে দেখো -60 সেমি। তাহলে মাইনাস ভি নেগেটিভ, তার মানে আমার ইমেজ ডিস্টেন্সটা হবে কোথায়, 60 সেমি। কোত্থেকে, ফ্রম দ্য লেন্স, মাইনাসে এসছে। তাহলে -60 মানে কোন দিকে পাবো আমরা, -60 মানে আমরা পাবো কোন দিকে, ভি নেগেটিভ। ভি নেগেটিভ মানে আমার লেন্স থেকে ইনসিডেন্ট রে যে ডিরেকশনে আছে তার অপোজিট ডিরেকশনে 60 সেন্টিমিটার দূরে ইমেজ হবে। তাহলে দেখো এখানে
এই লেন্সে যে ইনসিডেন্ট রেটা আসছে সেটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট রে। তাহলে ইমেজ কোন দিকে হবে? এই ইনসিডেন্ট রে যেদিকে আসছে, যেদিকে লাইট আসছে তার অপোজিটে, অর্থাৎ ডান দিকে। এটা যদি আমার কনভেক্স লেন্স হয়, তাহলে কনভেক্স লেন্স যখন লাইটটা পড়বে আফটার ডিফ্রাকশন, যে ফাইনাল ইমেজ আমরা পাবো সেটা হবে কোথায়? টুয়ার্ডস দ্য রাইট সাইড অফ দ্য কনভেক্স লেন্স। ডান দিকে যদি 60 সেন্টিমিটার দূরে ইমেজ হয়, তাহলে সেই ইমেজটা আমার প্লেন মিরর থেকে কত দূরে হবে? দেখো আমার প্লেন মিরর আর কনভেক্স লেন্সের মধ্যে ডিস্টেন্স কত? 40 সেমি। তাহলে এই কনভেক্স লেন্স থেকে যদি 60 সেন্টিমিটার দূরে ইমেজ হয়, তাহলে সেই ইমেজটা প্লেন মিরর থেকে কত দূরে হবে? 20 সেমি। তাহলে আমরা ফাইনাল ইমেজটা পাবো কি? অ্যাট এ ডিস্টেন্স 20 সেন্টিমিটার ফ্রম দ্য প্লেন মিরর, এবং সেটা হবে ভার্চুয়াল, কারণ এটা মিররের পেছনে চলে যাচ্ছে। তাহলে ভি এর ভ্যালু -60, দ্যাট মিনস ইনসিডেন্টের যে ডিরেকশনে আছে আমার ফাইনাল ইমেজটা তার অপোজিট ডিরেকশনে হবে। তাহলে ফাইনাল ইমেজ হবে আমার কনভেক্স লেন্সের যে পাশে প্লেন মিরর আছে সেই পাশে অ্যাট এ ডিস্টেন্স 60 সেমি। তাহলে কনভেক্স লেন্স থেকে 60 সেমি দূরে যদি আমার ফাইনাল ইমেজ হয়, তাহলে প্লেন মিরর থেকে সেই ইমেজের ডিস্টেন্স কত হবে? 60 - 40, 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার দূরে আমি পাবো হচ্ছে ফাইনাল ইমেজ ফ্রম দ্য প্লেন মিরর, অ্যান্ড দ্য ইমেজ উইল বি ভার্চুয়াল। তাহলে আমাদের অপশনটা হবে উত্তরে কোনটা? অপশনটা হবে আমাদের অ্যান্সার 3, 20 সেমি ফ্রম দ্য প্লেন মিরর, ইট উড বি এ ভার্চুয়াল ইমেজ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, তাহলে কি বললাম, যে আমার ফাইনাল ইমেজটা যেটা দাঁড়ালো সেটা তাহলে কত হলো? দেয়ারফর ফাইনাল ইমেজ ডিস্টেন্স is equal to 60 - 40, 20 centimeter from the plane mirror, and the image will be virtual. তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 40। এটা বেশ ভালো অঙ্ক, বেশ কনসেপ্টের অঙ্ক। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 41। দেখো কোশ্চেন নাম্বার 41 কি বলছে, দেখো, there are 3 resistors having resistance R1, R2, R3. দেখতে পাচ্ছ R1, R2, R3, there are 3 resistors are connected as shown in the given circuit. The ratio of I3 and I1 বার করতে হবে। I3 হচ্ছে কারেন্ট পাসিং থ্রু দ্য রেজিস্টার R3, আর I1 হচ্ছে কারেন্ট পাসিং থ্রু দ্য রেজিস্ট্যান্স R1। তাহলে এখানে দেখো আমার সার্কিটে এই I1টা হচ্ছে মেন কারেন্ট, I1টা হচ্ছে মেন কারেন্ট, যে কারেন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে I2 আর I3। I2 কারেন্ট পাস করছে R2 এর মধ্যে দিয়ে, I3 পাস করছে R3 এর মধ্যে দিয়ে। আমাকে I3 আর I1 এর রেশিও বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে আগে I3 এর ফর্মুলাটা লিখি। দেখো I3 এর ফর্মুলাটা কি হবে? I3, এখানে R2 আর R3 তো প্যারালালে আছে, তাহলে I3টাকে দেখো আমরা লিখবো R2 বাই R2 প্লাস R3 ইন্টু I1। এবার আমার রেশিও করতে হবে I3 বাই I1 এর, তাহলে I3 বাই I1 ইজ ইকাল টু R2 বাই R2 প্লাস R3। R3 হবে, তাহলে R2 বাই R2 প্লাস R3, অর্থাৎ অপশন 1 তোমার কারেক্ট। তোমার কারেক্ট অপশন হবে অপশন 1। এটা একদম ইজি অঙ্ক, একদম ইজি। জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবে। ফর্মুলাটা আমরা ওহমস ল এর চ্যাপ্টার যখন তোমরা পড়েছো সেখানে দেখবে সিরিজ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আছে, সেইখানে এই ফর্মুলা দেওয়া আছে যে দুটো রেজিস্ট্যান্স যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা করে কারেন্ট পাস করে তার ফর্মুলা হচ্ছে এইটা। এটা একদম ইজি অঙ্ক। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 42। 42 তে কি বলছে? টু কন্ডাক্টিং সার্কুলার লুপ
দুটো কন্ডাক্টিং সার্কুলার লুপ, তাদের রেডিয়াস r1 and r2 are placed in the same plane with their centers coinciding. The mutual inductance M between them will be directly proportional to. তাহলে দুটো সার্কুলার কয়েল আছে, একজনের রেডিয়াস r1, একজনের রেডিয়াস r2, একজন রেডিয়াস r1, একজনের রেডিয়াস r2। তাহলে r1 রেডিয়াসের কয়েলের জন্য কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ডিউ টু ফ্লো অফ কারেন্ট। এবার সেই ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করবে r2 রেডিয়াসের কয়েলকে। তোমাকে বার করতে হবে কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। তো আমরা ফর্মুলা যেটা পড়েছিলাম, দেখবে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ফ্লাক্স ফাই, ফ্লাক্সের ফর্মুলা হয় ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু এম আই। এমটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবার ফ্লাক্সের ফর্মুলা কি, ফ্লাক্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া। এবার ম্যাগনেটিক ফিল্ডটা কত, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কে প্রডিউস করবে, r1 রেডিয়াসের কয়েল। তাহলে r1 একটা রেডিয়াসের সার্কুলার কয়েল, তার মধ্যে দিয়ে আই কারেন্ট গেলে যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় তার ফর্মুলা কি, মিউ নট আই বাই 2 r1। r1 রেডিয়াসের একটা কয়েল, তার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে সেটা হবে মিউ নট আই বাই 2 r1। এবার এই ফ্লাক্সটা কাকে ইনডিউস করছে, r2 কয়েলকে, r2 রেডিয়াসের কয়েলকে এই ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করবে। তাহলে এরিয়াটা নেব কার, r2 রেডিয়াসের কয়েলের। r2 রেডিয়াসের কয়েলের এরিয়া হবে পাই r2 স্কোয়ার ইজ ইকুয়াল টু mi। তাহলে আইটা ক্যান্সেল হয়ে গেল, তোমাকে বের করতে হবে এম। তাহলে এম চলে আসছে দেখো মিউ নট পাই r2 স্কোয়ার বাই 2 r1, r2 স্কোয়ার বাই 2 r1। তারপরে আমরা বলতে পারি এম প্রপোর্শনেট r2 স্কোয়ার বাই r1। তাহলে অ্যান্সার হবে তোমার অপশন 3, r2 স্কোয়ার বাই r1। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ফ্লাক্স ইজ ইকুয়াল টু mi। ফ্লাক্স বি আর এ এর ভ্যালু বসাও, তোমার বেরিয়ে গেল এম, কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। নেক্সট আমরা আসছি কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 43 দেখো বলছে এ বল অফ মাস 0.15 কেজি, এ বল অফ মাস 0.15 কেজি, মানে এম দিয়ে দিল 0.15 কেজি, is dropped from a height 10 মিটার। হাইটটা হচ্ছে 10 মিটার, তুমি 10 মিটার হাইট থেকে বলটাকে ড্রপ করলে, স্ট্রাইকস দ্য গ্রাউন্ড অ্যান্ড রিবাউন্ড টু দ্য সেম হাইট। বলটা এসে মাটিতে ধাক্কা খেলো এবং আবার একই হাইটে ফিরে গেল। ম্যাগনিটিউড অফ দ্য ইম্পালস, ইম্পালসের ম্যাগনিটিউড। তাহলে আমাদের ফার্স্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে বলটা যখন 10 মিটার হাইট থেকে ড্রপ করলে, তাহলে ওটা তো মাটিতে এসে ধাক্কা খাবে, তো ধাক্কা খাওয়ার ঠিক আগে ওর ভেলোসিটি বার করতে হবে, ভেলোসিটি বিফোর কলিশন। তাহলে ভেলোসিটি অফ দ্য বল বিফোর কলিশন ভি হবে রুট ওভার 2gh। 2g এর ভ্যালু 10 দেওয়া আছে কোশ্চেনে দেখো, আর h 10 মিটার, তাহলে হবে 10√2 মিটার পার সেকেন্ড। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, দেখো এখানে কোশ্চেনে বলেছে বলটা যে হাইট থেকে পড়লো, রিবাউন্ড করে ড্রপ খাওয়ার পরে সেম হাইটে গেল, তার মানে বিফোর হিট দ্য গ্রাউন্ড ভেলোসিটি যেটা পেলে, আফটার ইম্প্যাক্ট ভেলোসিটি কিন্তু সেম থাকবে, যে বলটার ভেলোসিটির কোনো চেঞ্জ হবে না। বলটা এখান থেকে একটা বল ধরো তুমি ফেললে, এটা গ্রাউন্ড লাইন, বলটা গ্রাউন্ডে হিট করার আগে ওর ভেলোসিটি কত হলো ভি, হুইচ ইজ 10√2। এবার আফটার ইম্প্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড বলটা আবার সেম হাইটে উঠছে, এই যে সেম হাইটে ওঠার কারণে কি হবে, আফটার ইম্প্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড ও যখন উঠবে ভেলোসিটি কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ ভি ভি থাকবে। যেটা হবে খালি ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হবে।
কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, বিকজ হাইটটা সেম। তাহলে এবার এখানে আমাকে ইম্পালস বের করতে হবে। তাহলে ইম্পালসকে আমরা লিখবো চেঞ্জ অফ মোমেন্টাম। এখানে যেহেতু দুটো ভেলোসিটি অপোজিট টু ইচ আদার, তাহলে চেঞ্জ অফ মোমেন্টামটা হয়ে যাবে 2mv। 2mv চেঞ্জ অফ মোমেন্টাম হবে 2mv। তাহলে 2m, এমটা মাস 0.15, আর ভি এসছে দেখো 10√2। 10√2, এটাকে তুমি ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে এটার অ্যান্সার আসবে 4.2। ক্যালকুলেট করলে এটা চলে আসবে 4.2 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে 4.2 কেজি মিটার পার সেকেন্ড, মানে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 44। 44 কি বলছে? দেখো 44-এ বলছে ইন দ্য প্রোডাক্ট এফ কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি, বি হচ্ছে দেখো লিখেছে বি আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস বি জিরো কে ক্যাপ, ফর কিউ ইজ ইকাল টু 1, মানে চার্জ যদি 1 হয় তাহলে ভেলোসিটি হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর এফ ও দিয়েছে 4i ক্যাপ মাইনাস 20j ক্যাপ প্লাস 12k ক্যাপ। তোমাকে বার করতে হবে হোয়াট উইল বি দ্য কমপ্লিট এক্সপ্রেশন অফ বি, মানে বি এর যে ইকুয়েশনটা দিয়েছে বি আই ক্যাপ প্লাস বিজে ক্যাপ প্লাস বি জিরো কে ক্যাপ, তোমাকে বি বি জিরো এগুলোর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, বি আর বি জিরোর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তোমাকে এখানে একটা জিনিস ওরা দেখিয়ে দিয়েছে, দেখো তোমার যে ফোর্সটা আসছে সেই ফোর্সটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 20j ক্যাপ প্লাস 12k ক্যাপ, এটা আমাদের বলে দিয়েছে। আর ভেলোসিটি বলা আছে। তো ঠিক আছে, আমাদের আগে ভেলোসিটিটা লিখে দিই। দেখো ভেলোসিটি কি দিয়েছে, ভেলোসিটি ভি 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, আর ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া আছে বি আই ক্যাপ বি জে ক্যাপ বি নট কে ক্যাপ। তো আমরা যেটা জানি, দেখো ফোর্সের ফর্মুলা কি হয়, ফোর্স ইজ ইকাল টু কিউ ভি ক্রস বি, এই তো। ফার্স্টে আমরা ভি ক্রস বিটা বের করি। ভি ক্রস বিটাকে ফার্স্ট বার করো, আই জে কে 246 বি 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 নট। তো এটাকে ক্যালকুলেট করলে কত আসছে, এটা আসবে আই ক্যাপ 4 বি নট মাইনাস 6b প্লাস জে ক্যাপ 6b মাইনাস 2b নট প্লাস কে ক্যাপ 2b মাইনাস 4b। এবার দেখো আমাদের যে ফোর্সের ফর্মুলাটা দিয়েছে, ফোর্সটা যদি এবার আমরা বার করি, দেখো ফোর্স ইজ ইকাল টু কি না কিউ ভি ক্রস বি, এখানে কিউর ভ্যালু 1 আর ভি ক্রস বি আমরা পেলাম আই ক্যাপ 4 ভি নট মাইনাস 6b জে ক্যাপ 6b মাইনাস 2b নট
আর কে ক্যাপ 2b মাইনাস 4b। এটাকে আমরা লিখতে পারি, দেখো এফ ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি আই ক্যাপ 4b নট মাইনাস 6b মাইনাস 2b নট, আর এটা মাইনাস 2b কে ক্যাপ। এই হলো আমাদের ফোর্সের ইকুয়েশন। কিন্তু আমাদের কোশ্চেনে যেটা বলা আছে, দেখো কোশ্চেনে বলেছে ফোর্সটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 20j ক্যাপ প্লাস 12k ক্যাপ। তাহলে আমরা এখানে লিখি গিভেন F is equal to 4i cap minus 20j cap plus 12k cap, 4i cap minus 20j cap plus 12k cap। তাহলে এবার এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, দেখো এই দুটোকে কম্পেয়ার করলে 12k ক্যাপের জায়গায় এখানে আছে মাইনাস 2bk ক্যাপ, 12k এর জায়গায় আছে মাইনাস 2b। তাহলে আমরা বলতে পারি কম্পেয়ারিং minus 2b is equal to 12, so b is equal to minus 6। এটা b এর ভ্যালু পেয়ে গেলে। আবার দেখো 4b0 মাইনাস 6b, তার জায়গায় এখানে কত আছে 4। আমরা বলতে পারি 4b0 মাইনাস 6b ইজ ইকাল টু 4। সো 4b0 মাইনাস 6b, বি এর ভ্যালু মাইনাস 6। এটা কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 6 6 এ 36, তাহলে 36 মানে প্লাস 36, প্লাস 36 মানে এদিকে চলে আসলে মাইনাস 36, 4 মাইনাস 32, তাহলে বি নট হবে মাইনাস 8। তাহলে বি পেয়ে গেলে 6, বি নট পেয়ে গেলে মাইনাস 8। তাহলে আমাদের এক্সপ্রেশনটা তাহলে কি দাঁড়ালো, দেখো আমাদের এক্সপ্রেশনটা তাহলে কি দাঁড়ালো, আমাদের এখানে ছিল বি ইজ ইকাল টু বিআই ক্যাপ, বি ইজ ইকাল টু ছিল বিআই ক্যাপ প্লাস বিজে ক্যাপ প্লাস বি0 কে ক্যাপ। আমার বি এসছে মাইনাস 6 আর বি0 এসছে মাইনাস 8। তাহলে আমরা বলবো মাইনাস 6 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। তাহলে আমরা লিখে দেবো দেয়ারফর বি ইজ ইকাল টু minus 6 i cap minus 6 j cap minus 8 k cap, that is your answer। তুমি এবার দেখো কোন অপশনে আছে, অপশন গুলো দেখো, দেখো অপশন এ তেই আমরা দেখতে পাচ্ছি minus 6 i cap minus 6 j cap minus 8 k cap। বুঝা গেল? তাহলে আমরা ফার্স্ট প্রথমে বি ক্রস বিটা বের করে নিলাম, বি ক্রস বি বের করার পর সেখান থেকে এফ বার করলাম ফোর্সটা। এবার গিভেন ফোর্স যেটা দিয়েছে তার সাথে আমরা যে ফোর্সটা বের করেছি তাকে কম্পেয়ার করে আমরা সলভ করলেই বি আর বি0 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এই হয়ে গেল তোমার কোশ্চেন নাম্বার 44। এবার চলে এসো 45, কোশ্চেন নাম্বার 45। দেখো কোশ্চেন নাম্বার 45 কি বলছে, দেখো 45 বলছে তোমাদের কাছে একটা ইউনিফর্ম রড আছে যার লেন্থ 200 সেমি। তোমাকে ছবি এঁকে দিয়েছে যে ইউ হ্যাভ এ ইউনিফর্ম রড of length 200 centimeter, 200 centimeter, mass 500 gram, balanced on a wedge placed at 40 semi mark। এটাকে বলে wedge, 40 centimeter distance এটা রয়েছে। A mass of 2 kg is suspended from the rod at 20 semi and another mass m suspended from 160 semi। Find the value of m such that the rod is in equilibrium। তোমাকে এম এর ভ্যালুটা বার করতে হবে যাতে রডটা ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে দেখো আমরা যদি সিম্পল অঙ্কটাকে নিজেদের মতো করে করতে শুরু করে দিই, দেখো এগুলো মোমেন্ট অফ ফোর্স দিয়ে করতে হয়। ধরো এটা হচ্ছে তোমার রডটা,
তো রডের মিডিল পয়েন্ট হচ্ছে এটা। তো রডের সেন্টার অফ গ্র্যাভিটি জি মিডিল পয়েন্টে থাকবে, মিডিল পয়েন্টে কাজ করবে রডটার ওয়েট। রডের ওয়েট দেখো 500 গ্রাম, মানে 0.5 কেজি। তাহলে 0.5 ইন্টু জি, এটা হচ্ছে ওয়েট অফ দ্য রড। কাজ করছে কোথা থেকে? ফ্রম দ্য মিডিল পয়েন্ট অফ দ্য রড। তুমি এখানে ওয়েটসটা দিয়েছো যার উপরে রডটা সাপোর্টে রাখা আছে, এটার ডিস্টেন্স 20 সেন্টিমিটার বলা আছে কোশ্চেনে তোমার। এটা জিরো, জিরো থেকে এইটুকু 20 সেমি ডিস্টেন্স, যেখানে আমরা ওয়েটসটা দিয়েছি। সরি, এটা 40 সেমি দেওয়া আছে, সরি, ওয়েটসটা আছে এট এ ডিস্টেন্স 40 সেমি। এটা 40 সেন্টিমিটার ডিস্টেন্সে আমরা ওয়েটসটাকে রেখেছি। আর এই জি হলো সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি মানে এই সেন্টার অফ গ্র্যাভিটিটা কত সেমি? আমরা রডের লেন্থ কত? রডের লেন্থ 200 সেমি, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে কোথায়? 100 সেমি। সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকবে 100 সেমি। তাহলে এই লেফট এন্ড থেকে এই জি পর্যন্ত এইটুকু হচ্ছে 100 সেন্টিমিটার। আর এই সাপোর্টটা যেখানে আছে সেটা হচ্ছে ফ্রম দ্য 40 সেমি। এবার এখানে একটা লোড হ্যাঙ্গিং করছো, কত? 2 কেজি, মানে 2 ইন্টু জি, যেটা কত ডিস্টেন্সে আছে? 20 সেন্টিমিটার। আর এখানে একটা লোড হ্যাঙ্গিং করা আছে যার মাস এম, লোডটা কত হবে তাহলে? এম জি, যেটার ডিস্টেন্স বলা আছে 160 সেন্টিমিটার। তো আমাকে এখানে যেটা করতে হবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এম এর ভ্যালু বার করতে হবে। তাহলে ইকুইলিব্রিয়াম হতে গেলে এই যে ওয়েট গুলো আছে 2g, 0.5g আর mg, এদের মোমেন্ট ক্যালকুলেট করতে হবে অ্যাবাউট দিস ওয়েটস। এই প্রত্যেকটা ওয়েটের মোমেন্ট বার করবে অ্যাবাউট দ্য ওয়েটস যার উপর রডটা বসানো আছে, এবং সেই মোমেন্ট গুলোর অ্যালজেব্রিক সাম ইকুয়াল টু হবে 0। তাহলে প্রথমে দেখো আমরা 2g এর যদি মোমেন্ট বার করি অ্যাবাউট দ্য পয়েন্ট ওয়েটস, তাহলে এই 2g টা এখান থেকে কত? 20 সেমি হবে, 20 আর এটা 40, মানে 20 সেমি। তাহলে আমরা মোমেন্টটা পাবো 2g ইন্টু 20, 2g ইন্টু 20, এটা হচ্ছে পজিটিভ। নেক্সট 0.5g, তার মোমেন্ট হবে নেগেটিভ। 0.5g ইন্টু, দেখো এর ডিস্টেন্স আছে এই অবধি তো 40 আর এই অবধি হচ্ছে 100, 40 থেকে 100 মানে 60। আবার এমজির জন্য হবে এমজি ইন্টু এই অবধি 40, 160, 160 থেকে 40 বাদ দাও, তাহলে 120 is equal to 0। তাহলে অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্ট অফ ফোর্সেস ইকুয়াল টু 0, তবে আমরা এটা ইকুইলিব্রিয়ামে আসবে। এবার এটা সলভ করব আমরা। 2 জি গুলো সব ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 20 ইজ ইকাল টু 0.5 ইন্টু 60 প্লাস এম ইন্টু 120। এখান থেকে ক্যালকুলেট করলে দেখো এম এর ভ্যালু আসবে হাফ কেজি। হাফ কেজি মানে তোমার অপশন 4, হাফ কেজি। This is the sum number 45. Next 46. Now 46 কি বলছে? A car starts from rest and accelerate at 5 meter per second square at t equal to 4 second. তাহলে from rest মানে initial velocity 0, 4 সেকেন্ড বাদে ওর অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নিয়ে গাড়িটা চলছে at 4 সেকেন্ড। এ বল ইজ ড্রপড আউট ফ্রম দ্য উইন্ডো, তাহলে গাড়ির জানলা থেকে তুমি একটা বল ফেললে কতক্ষণ বাদে? 4 সেকেন্ড বাদে। তাহলে তুমি যে মুহূর্তে গাড়ির জানলা থেকে বলটা ফেলবে, সেই সময় তোমার গাড়ির ভেলোসিটি যেটা হবে সেটাই হবে তোমার বলের ভেলোসিটি। গাড়ির ভেলোসিটিটাই হবে বলের ভেলোসিটি। এবং গাড়িটা যেহেতু হরাইজন্টাল ডিরেকশনে মুভ করছে, তাহলে বলের যে ভেলোসিটি আমরা পাবো আফটার 4 সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ভেলোসিটি অফ দ্য কার,
তাহলে সেই ভেলোসিটিটাও কোন দিকে হবে? হরাইজন্টাল। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ দ্য বল, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ দ্য বল, তাহলে আমরা লিখবো অ্যাক্সেলারেশন ইনটু টাইম। অ্যাক্সেলারেশন 5, আমি কতক্ষণ বাদে বলটা পড়ছি? 4 সেকেন্ড, তাহলে হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ি চলার 4 সেকেন্ড বাদে জানলা দিয়ে যখন বলটাকে আমি ড্রপ করছি, তাহলে গাড়ির ভেলোসিটি আর বলের ভেলোসিটি সেম হবে। তাহলে অ্যালং দ্য হরাইজন্টাল ডিরেকশন velocity of the ball is equal to 80, that is 5 into 4, 20 meter per second. এবার বলছে দেখো, what is the velocity and acceleration of the ball at 6 সেকেন্ড? 6 সেকেন্ডের মাথায় বলটার ভেলোসিটি কত হবে? তাহলে 4 সেকেন্ডের পরে আরো 6 সেকেন্ড অব্দি যাবো, মানে আমরা কত তাহলে এক্সট্রা টাইম পাচ্ছি? 2 সেকেন্ড। 4 সেকেন্ডে তো এই ভেলোসিটিটা ছিল, এবার বলটাকে ফেলে দিলে তোমাকে 6 সেকেন্ডে ভেলোসিটি বার করতে হবে। তাহলে 6 সেকেন্ড মানে আরো 2 সেকেন্ড সময়, তাহলে আরো 2 সেকেন্ড সময় তোমার বলটার হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি চেঞ্জ হবে না, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ডই থাকবে। কিন্তু এই যে 2 সেকেন্ড টাইমটাও পাবে, এই 2 সেকেন্ডে তোমার বলটা একটা ভার্টিক্যাল ভেলোসিটি গেইন করবে, দ্যাট ইজ অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে ভেলোসিটি অ্যালং দ্য ভার্টিক্যাল ডিরেকশন, সেটা তাহলে হবে ভি ইকুয়াল টু জিটি। জি এর ভ্যালু 10, টি এর ভ্যালুটা 2 সেকেন্ড, কারণ 4 সেকেন্ডে বলটা ফেললে তুমি পরের ভেলোসিটিটা ক্যালকুলেট করবে 6 সেকেন্ডে, তাহলে ইন্টারভ্যাল অফ টাইমটা 2 সেকেন্ড। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে যে ভেলোসিটি গেইন করবে সেটা করবে 2 সেকেন্ডে, তার মানে হবে জিটি 10 ইন্টু 2 মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এবার আমাকে বের করতে হবে রেজাল্টেন্ট ভেলোসিটি, হুইচ ইজ ইকুয়াল টু ভি রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, তার মানে রুট ওভার 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, সো 20 রুট 2 মিটার পার সেকেন্ড। আর এই বলটার যে অ্যাক্সেলারেশন হবে সেটা হবে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য বল is equal to হচ্ছে জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হুইচ ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে 20 রুট 2, এটা ভেলোসিটি, আর অ্যাক্সেলারেশন 10। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন 3। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমাদের 47। 47 কি বলছে? A uniform conducting wire of length 12A, একটা কন্ডাক্টিং ওয়্যার আছে যার লেন্থ হচ্ছে 12A, লেন্থ 12A and resistance R is wound up as a current carrying coil in the shape of a equilateral triangle of side A, আর একবার বলছে square of side A, the magnitude of dipole moment of the coil in each case। তাহলে যখন আমরা ট্রায়াঙ্গেল ফর্মে নিচ্ছি কয়েলটাকে, তখন ডাইপোল মোমেন্টের ফর্মুলা হচ্ছে এন আই এ। এন আই এ, এ মানে এরিয়া, এ মিন এরিয়া, এন মিন নাম্বার অফ টার্ন। এখন প্রথম দেখতে হবে আমার এখানে কটা টার্ন হবে। দেখো আমার লেন্থ বলেছে 12A, আর এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় অফ সাইড এ, তাহলে এর সার্কামফারেন্স কত হবে? 3A। তাহলে নাম্বার অফ টার্নটা হবে 12A বাই 3A, সার্কামফারেন্স দিয়ে ভাগ করো, তাহলে 4। তাহলে নাম্বার অফ টার্ন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4। যে একটা তার লেন্থ যদি 12A হয়, তাকে আমি একটা ট্রায়াঙ্গেলের আকারে পাক দিচ্ছি, তাহলে ট্রায়াঙ্গেলের সার্কামফারেন্স হচ্ছে 3A, তাহলে কটা পাক হবে? তাহলে পাক হবে 4টে। তাহলে এন এর ভ্যালু 4, আইটা তো কারেন্ট, আর এরিয়া, এরিয়া কত? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে √3 বাই 4
ইন্টু সাইড স্কোয়ার, তাহলে 4 তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হবে √3i² তাহলে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট পি সেটা আসছে √3i²। তো দেখো ট্রায়াঙ্গেলটা তো প্রথমে আছে 1 নম্বরে, তাহলে প্রথম অ্যান্সারটা একমাত্র অপশন 4-এ √3i² আছে, আর কোথাও নেই, তাহলে অপশন 4টাই আমার উত্তর হবে। এটা দ্বিতীয় পার্টটা করার দরকারই নেই, কারণ আমার ট্রায়াঙ্গেলের জন্য উত্তরটা হবে √3i²। একটা অপশনে √3i² আছে, তো ওটাই উত্তর হতে বাধ্য। তবে তোমার এবার বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয়টাও করে দেবো, পরীক্ষা হলে আর করার দরকার নেই। পরেরটাতে বলেছে স্কোয়ার, স্কোয়ারের ক্ষেত্রে ফর্মুলাটা একই, NIA, কিন্তু নাম্বার অফ টার্নটা এখানে কত হবে দেখো। একটা স্কোয়ার যদি তুমি বানাও যার প্রত্যেকটা সাইড এ করে, তাহলে তার সার্কামফারেন্স হবে 4a, তাহলে নাম্বার অফ টার্নটা হবে 12a বাই 4a, 12a বাই 4a, দ্যাট ইজ নাম্বার অফ টার্ন হবে 3। আইটা কারেন্ট আর এরিয়া কত a², তাহলে হবে 3i², তাহলে √3i², আর একটা উত্তর হচ্ছে 3i²। দেখো অপশন 4-এই আছে 3i², √3i², তাহলে 47 হয়ে গেল। নেক্সট চলে আসি 48। এমসিকিউ করার সময় সবসময় চোখ কান খোলা রাখবে, সব ক্ষেত্রে পুরো অঙ্ক করতে হয় না, খানিকটা করলেই আমরা বুঝতে পারি যে উত্তরটা কি হতে পারে। দেখো আমাদের আমাদের কোশ্চেনটা চলে গেল ওখান থেকে, একটু এখানে দেখো 48 হবে, হ্যাঁ এই যে 48। 48 কি বলছে দেখো, এ পার্টিকেল মুভিং ইন আ সার্কেল অফ রেডিয়াস r, a particle is moving in a circle of radius r with a uniform speed, takes a time t to complete one revolution। তাহলে এক পাক ঘুরতে t সময় নেয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা ওর ভেলোসিটিটা বের করে ফেলতে পারি, যে পার্টিকেলটার ভেলোসিটি কত। কারণ দেখো তোমাকে টাইম পিরিয়ডটা দিয়েছে, টাইম পিরিয়ড মানে কি হয় 2πr/v, therefore v is equal to 2πr/t। এখানে 8টা রেডিয়াস ক্যাপিটাল আর বলা আছে, তাহলে আমরা পার্টিকেলটা যেটা রিভলভ করছে তার ভেলোসিটি পেয়ে গেলাম। If this particle were projected with the same speed at an angle theta to the horizontal, the maximum height attained by the particle is 4r. The angle of projection theta বের করতে হবে। তাহলে ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হয় v² sin স্কোয়ার থিটা বাই 2g। তোমাকে ম্যাক্সিমাম হাইটটা বলছে 4r, ভি এর ভ্যালু তো পেয়ে গেছো, তো স্কোয়ার করে বসিয়ে দাও, 4i² r² বাই t² স্কোয়ার থিটা বাই 2g। এবার এটাকে ক্যালকুলেট করো, তোমাকে থিটা বের করতে হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা কত আসছে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু হবে, দেখো এখানে 4 তো ক্যান্সেল হয়ে গেল, 2gt² বাই π²r, তাহলে থিটা হবে, তাহলে therefore সাইন থিটা ইজ ইকাল টু 2gt² বাই π²r হোল টু দি পাওয়ার হাফ। তাহলে থিটা হবে সাইন ইনভার্স অফ দিস, তার মানে অপশন gt² π²r হোল টু দি পাওয়ার হাফ, মানে অপশন সি।
অপশন সি মানে 3 নম্বর অপশনটা কারেক্ট হবে। sin theta is equal to 2g t square by pi square r whole to the power half. That means theta is equal to sin inverse 2g t square by pi square r whole to the power half. Option 3 is the correct. Next 49. কি বলছে? 49 a step down transformer connected to an AC main source, যার supply voltage 220 volt. A step down transformer connected to an AC main supply 220 volt is made to operate at 11 volt 44 watt lamp. তাহলে একটা এসি ট্রান্সফরমারকে তুমি অপারেট করছো 11 ভোল্ট 44 ওয়াট একটা ল্যাম্পকে, আর মেইন ভোল্টেজ আছে 220, ইগনোরিং দ্য পাওয়ার লসেস ইন দ্য ট্রান্সফরমার, হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি সার্কিট? দেখো, ট্রান্সফরমারের অঙ্ক করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আইপি ভিপি ইজ ইকাল টু আইএস ভিএস। আইপি হচ্ছে প্রাইমারি কারেন্ট, যেটা আমাকে বার করতে হবে, প্রাইমারি সার্কিটে কারেন্ট। ভিপি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, মানে যেটা প্রাইমারি ভোল্টেজ 220 ভোল্ট। আইএস হচ্ছে আউটপুট কারেন্ট। এবার আউটপুট কারেন্টটা তোমাকে কোশ্চেনে দেখো দেয়নি, তোমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে 11 ভোল্ট 44 ওয়াট। তাহলে আউটপুট কারেন্ট হচ্ছে আইএস, আর আউটপুটে যে ভোল্টেজ আসছে সেকেন্ডারি কয়েলে সেটা হচ্ছে ভিএস। অ্যাকচুয়ালি কারেন্টকে ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে হয় পাওয়ার, তার মানে এটাকে আমরা বলতে পারি আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ারটা দেখো কত বলা আছে, 44 ওয়াট। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি হবে 44। তোমাকে আলাদা করে আইএস ভিএস দেয়নি, ও তোমাকে বলেছে পাওয়ারটা 44 ওয়াট আসছে আউটপুটে। তো অ্যাকচুয়ালি আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজকে গুণ করলে তো পাওয়ারই হয়। তাহলে 44 ওয়াট এটাই হচ্ছে আমার পাওয়ার। তাহলে এবার কারেন্ট এখান থেকে সিম্পলি বেরিয়ে যাবে। তাহলে আইপি হবে কত? আইপি হবে 44 বাই 220। তার মানে আমরা যদি 11 দিয়ে কাটি তাহলে 4 বাই 20, 1/5। 1/5 মানে 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার মানে তোমার অ্যান্সার হচ্ছে দেখো 4-এরটা 0.2 অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 50। দেখো কোশ্চেন নাম্বার 50 কি বলছে? কোশ্চেন নাম্বার 50 বলা হচ্ছে a particle of mass small m is projected with velocity v that is equal to k ve, k less than 1 আর v suffix e এটা বলছে escape velocity। তাহলে একটা পার্টিকেলকে তুমি প্রজেক্ট করতে উইথ ভেলোসিটি v ইকুয়াল টু k v সাফিক্স e, v সাফিক্স e escape velocity, ম্যাক্সিমাম হাইট অ্যাবভ দ্য সারফেস রিচড। তোমাকে হাইটটা বের করতে হবে, তোমার পার্টিকেলটা ম্যাক্সিমাম কত হাইটে উঠবে। তো এই ধরনের অঙ্ক যখন কোনো একটা পার্টিকেলকে আমরা গ্রাউন্ড থেকে থ্রো করব উইথ এ পার্টিকুলার ভেলোসিটি, তোমাকে ওর হাইট বের করতে হবে। আমরা এগুলো সাধারণত কনজারভেশন ল অফ এনার্জি দিয়ে করি। দেখো, যখন পার্টিকেলটা গ্রাউন্ডে আছে তখন ওর কি এনার্জি আছে? এক নম্বর হচ্ছে কাইনেটিক এনার্জি, সো হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি। আর আছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে অন দ্য আর্থ সারফেস পার্টিকেলের দুটো এনার্জি আছে, একটা হাফ এম ভি স্কোয়ার হুইচ ইজ দ্য কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে মাইনাস জি এম এম বাই আর, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। এবার পার্টিকেলটাকে যখন আমরা থ্রো করব, ও যখন ম্যাক্সিমাম হাইটে যাবে সেখানে কিন্তু ওর কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, খালি পোটেনশিয়াল এনার্জি। আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে এইচ, তাহলে সেখানে পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? জি এম এম বাই আর প্লাস এইচ। এই হচ্ছে অঙ্কটা করার ফর্মুলা।
এবার এখানে দেখো যদি আমরা ভ্যালু গুলোকে একটু পুট করি, হাফ এম ভি স্কোয়ার, এগুলো সাইড চেঞ্জ করে দাও, জিএমএম 1/r মাইনাস 1/r প্লাস এইচ, এম ক্যান্সেল, ভি এর ভ্যালু কে ভি, তাহলে এটা হবে কে স্কোয়ার ভি স্কোয়ার বাই 2, জিএম মিন, জিএম মানে হচ্ছে জি আর স্কোয়ার, আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশনে জিএম মানে স্মল জি আর স্কোয়ার, আর এখানে আমার আর আর প্লাস এইচ এলসিএম হবে, এখানে আসবে এইচ হলো। এবার ভিটা কি বলেছে, ভি হচ্ছে এসকেপ ভেলোসিটি, মানে এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি ফর্মুলা হচ্ছে √2gr, তাহলে ভি স্কোয়ার আছে, তাহলে শুধু হবে √2gr এর রুটটা উঠে যাবে, খালি থাকবে 2gr, আর এখানে জি আর স্কোয়ার, আর এটা হয়ে গেল এইচ বাই আর, আর প্লাস এইচ। এবার কি হচ্ছে দেখো, এখানে আমার এই একটা আর এর সাথে এই স্কোয়ারটা কেটে গেল, এই আর এর সাথে এই আরটা কেটে গেল, 2 এর সাথে 2 কেটে গেল, জি এর সাথে জি কেটে গেল, তাহলে কি পেলে, কে স্কোয়ার ইজ ইকাল টু এইচ বাই আর প্লাস এইচ। তোমাকে এইচ বের করতে হবে, তাহলে এইচ কত হবে, তাহলে কে স্কোয়ার আর প্লাস কে স্কোয়ার এইচ ইকুয়াল টু এইচ, সো এইচ ইজ ইকাল টু কে স্কোয়ার আর বাই 1 মাইনাস কে স্কোয়ার, কে স্কোয়ার আর বাই 1 মাইনাস কে স্কোয়ার, তোমার অপশন 3, দেখো অপশন 3 তেই আছে, কে স্কোয়ার আর বাই 1 মাইনাস কে স্কোয়ার, অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো আমরা 50টা অঙ্ক করে ফেললাম, তাহলে 50টা অঙ্ক তোমাদের সামনে একদম আমি করে দেখালাম, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে এবং ক্লাসটা এনজয় করলে। তোমরা বাড়িতে এবার এই পেপারটাকে ভালো করে সলভ করো, ঠিক যেরকম ভাবে আমি করলাম সেইভাবে করবে। তো এরকম ভাবে আমি তোমাদের মাঝে মাঝেই বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো নিয়ে ডিসকাস করব, যে কিভাবে আমরা অঙ্কটা করব, পরীক্ষা হলে কত তাড়াতাড়ি অঙ্কটা আমরা করতে পারি। আমি এর আগে একটা ভিডিওতে 2022 নিটের কোশ্চেনটা ডিসকাস করেছিলাম, আজকে আমি 2021 এর নিটের কোশ্চেন করলাম, এরপরে আমরা 2020টা করব, আশা করা যায় নেক্সট উইকে আমরা 2020 ডিসকাস করব। তোমরা এর মধ্যে 2021 এর যে পেপারটা আমি সলভ করে দেখালাম সেটা বাড়িতে প্র্যাকটিস করে নাও, আশা করি সবটা বুঝতে পারলে। সকলে ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।